আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধনের উপর। তোমরা অলরেডি বোর্ডে টাইটেল দেখতেছো। আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলো থাকবে তার একটা আলোচ্য বিষয় বোর্ডের ডান দিকে তোমরা দেখতেছো। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, পোলারিটি, পোলারায়ন, অষ্টনির্মল ব্যতিক্রম এবং আরো বেশ কিছু টপিক আমরা আলোচনা করার চেষ্টা করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা জানার চেষ্টা করব বন্ধন কি। রাসায়নিক বন্ধনকে আমরা ইংলিশে বলি কেমিক্যাল বন্ড। তাহলে বন্ধন কি? বন্ধনকে এক কথায় বলতে পারি আমরা হচ্ছে আকর্ষণ। বন্ধন কি? বন্ধন মানে হচ্ছে আকর্ষণ। প্র্যাকটিক্যাল জীবনে দেখবা যে বাবা মার সাথে আমাদের একটা সম্পর্ক আছে, ভাই বোনের সাথে আমাদের একটা সম্পর্ক, চাচা চাচি বা এলাকার লোকজনের প্রতিও আমাদের একটা কিন্তু আকর্ষণ কাজ করে। এই আকর্ষণের কিন্তু অবশ্যই একটা মাত্রা আছে। কারো ক্ষেত্রে আকর্ষণটা অনেক বেশি, কারো কারো ক্ষেত্রে আকর্ষণটা অনেক কম। আকর্ষণের ভিত্তিতে বন্ধনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি আমরা শক্তিশালী বন্ধন, স্ট্রং বন্ড, আর একটাকে বলতে পারি আমরা দুর্বল বন্ধন বা উইক বন্ড। শক্তিশালী বন্ধন হচ্ছে চার প্রকারের: আয়নিক বন্ধন বা এর আর এক নাম তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, একটা বলে সন্নিবেশ সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। শক্তিশালী বন্ধন কয়টা? চারটা: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। কেন এদেরকে শক্তিশালী বন্ধন বলা হচ্ছে? কারণ এই কয়টা বন্ধনের বন্ধন শক্তি বন্ড এনার্জি 250 থেকে 450 কিলোজুল পার মোলের বেশি। বন্ধন শক্তি একক কি? কিলোজুল পার মোল। এই চারটার বন্ধনের বন্ধন শক্তি 250 কিলোজুলের ওপরে। এই জন্য এদেরকে আমরা বলি শক্তিশালী বন্ড। কারণ তোমরা দেখতেছো এই বন্ধন শক্তির মানটা অনেক বেশি, এই কারণে এই চারটা বন্ধনকে বলা হয় স্ট্রং বন্ড। দুর্বল বন্ধন কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা ভ্যান ডার ওয়ালস বন্ধন, বন্ধন, এবং আরেকটাকে বলি আমরা হাইড্রোজেন বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধন এবং হাইড্রোজেন বন্ধন, এই দুটা বন্ধনকে বলি আমরা দুর্বল বন্ধন। কেন এই দুটাকে দুর্বল বন্ধন বলা হচ্ছে? এই দুটা বন্ধন মূলত আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল সাধারণত অণুর মধ্যে হয়, আর অণুর মধ্যে সবচেয়ে দুর্বল আকর্ষণ বল কাজ করে। দুর্বল বন্ধন কেন? কারণ এদের বন্ধন শক্তি বন্ড এনার্জি 42 কিলোজুল পার মোল এর কম। অর্থাৎ এই দুইটা বন্ধনের ক্ষেত্রে বন্ধন শক্তি সর্বোচ্চ 42 কিলোজুল পার মোল, অর্থাৎ 42-এর নিচে। ভ্যান ডার ওয়ালস বন্ধন এবং হাইড্রোজেন বন্ধনের মধ্যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে শক্তিশালী, ভ্যান ডার ওয়ালস বন্ধন হচ্ছে সবচেয়ে দুর্বল। আমি ধাপে ধাপে সবগুলো বন্ধন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমি বললাম বন্ড কি? বন্ড হচ্ছে আকর্ষণ, অ্যাট্রাকশন। কার মধ্যে অ্যাট্রাকশন? আমরা প্রত্যেকটা বন্ধন নিয়ে আলোচনা করব। অ্যাট্রাকশন তো কেমিস্ট্রিতে বন্ধন মানে এক্স্যাক্টলি কি? H2O, এটা হচ্ছে একটা পানির অণু। আমরা জানি পানির অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু মিলে পানি বা ওয়াটার গঠিত হচ্ছে। তাহলে এই যে অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, তোমরা দেখতেছো এই যে আমরা একটা সিঙ্গেল বন্ড দিয়েছি। একটা সিঙ্গেল বন্ড সবসময় দুইটা ইলেকট্রন নিয়ে গঠিত হয়। এই সিঙ্গেল বন্ড অলওয়েজ ফরমেশন অফ 2 ইলেকট্রনস। তোমরা এখানে দুইটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন হাইড্রোজেনে, একটা ইলেকট্রন অক্সিজেনে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা গঠিত হয়েছে। তাহলে এই যে বন্ধনটা পাচ্ছি, এই বন্ধনটাকে বলতেছি আমরা এক ধরনের আকর্ষণ। তাহলে তোমরা দেখতেছো একটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন পরমাণু, আর একটা হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের সাথে অ্যাটাচড আছে। যে শক্তির বলে যে শক্তির বলে পানির অণুতে বা অণুতে পরমাণুগুলো আবদ্ধ রয়েছে,
সেটাকে বলি আমরা রাসায়নিক বন্ধন। যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো আবদ্ধ থাকে, সে আবদ্ধকরণ শক্তিকে বলি আমরা রাসায়নিক বন্ধন। তাহলে এক্স্যাক্টলি রাসায়নিক বন্ধন কি? অণুতে পরমাণুগুলো আবদ্ধকরণ যে শক্তি, সে আবদ্ধকরণ শক্তিকে বলি আমরা রাসায়নিক বন্ধন। সে বন্ধন কারো ক্ষেত্রে বেশি হয়, কারো ক্ষেত্রে কম হয়। তাহলে রাসায়নিক বন্ধন পড়ার আগে প্রথমে আমাদের মাথায় দুইটা কোশ্চেন রাখা উচিত, দুইটা কোশ্চেন মাথায় রাখা উচিত রাসায়নিক বন্ধন পড়ার ক্ষেত্রে। একটা হচ্ছে বন্ধন কেন হয়, বন্ধন কেন হয়, বন্ধন কেন দরকার হয়, বন্ডিং। 2 নম্বর আমাদের প্রশ্ন মাথায় রাখা উচিত বন্ধন কিভাবে হয়, বন্ধন কিভাবে হয়। এই দুটো প্রশ্ন আমাদের মাথায় রাখতে হবে রাসায়নিক বন্ধন পড়ার ক্ষেত্রে। বন্ধন কিভাবে হয় এটা হচ্ছে আমাদের মূল আলোচনা। যেমন আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা বলি ধাতু অধাতু মিলে, সমযোজী বন্ধনের ক্ষেত্রে বলি আমরা অধাতু অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে বন্ধন কিভাবে হয় এটাই হচ্ছে আমাদের পরীক্ষায় লেখার ক্ষেত্রে বা A+ পাওয়ার ক্ষেত্রে বা মূল্যায়নের ক্ষেত্রে মূলত এটাই কাজে লাগে, বন্ধন কিভাবে হয়। প্রথমে আমরা আজকে একটু জানার চেষ্টা করব যে হয় বন্ডিং, কেন বন্ধন হয়, বন্ধন কেন দরকার। যদি এক কথায় বলি বন্ধন কেন হয়, এই প্রশ্নের উত্তর হচ্ছে স্থিতিশীল হওয়ার জন্য। বন্ধন কেন হয়? স্থিতিশীল হওয়ার জন্য, স্ট্যাবিলিটি অর্জন। স্ট্যাবিলিটি কিভাবে অর্জন করে? অভ্যন্তরীণ শক্তি কম হলে, অভ্যন্তরীণ শক্তি কম হলে, ইন্টারনাল এনার্জি যদি ডিক্রিজ হয়, সেই জিনিসটাকে বলি আমরা স্থিতিশীল। এটা আরেকটা আমরা ভাবে বলতে পারি অভ্যন্তরীণ শক্তি কম বা স্থিতিশীল হওয়ার জন্য, এটা মানে বোঝায় নিষ্ক্রিয়তা, ইনার্ট, নিষ্ক্রিয়তা। এই 3টা শব্দ মূলত একটা জিনিসকে নির্দেশ করে। বন্ধন কেন হয়? স্টেবিলিটি অর্জন করার জন্য। স্টেবিলিটি কিভাবে হয়? ইন্টারনাল এনার্জি ডিক্রিজ হলে সেই জিনিসটাকে আমরা ইনার্ট বা নিষ্ক্রিয়তা বলি। জিনিসটা একটু বুঝে দেওয়ার তোমাদের চেষ্টা করি বন্ধন কেন হয়। একটা আমরা যে কোনো একটা যৌগ নিলাম NO, তোমরা মনে হয় নো মনে করেছো, না এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড যৌগটা পৃথিবীতে কিভাবে আসলো? আমরা জানি যে প্রকৃতিতে নাইট্রোজেন গ্যাস রয়েছে এবং অক্সিজেন গ্যাস রয়েছে। তখন এটা তৈরি হতে গেলে এই নাইট্রোজেন অণুকে ভেঙে নাইট্রোজেন পরমাণুতে কনভার্ট হতে হবে, 2টা নাইট্রোজেন পরমাণু। অক্সিজেন অণু ভেঙে 2টা অক্সিজেন পরমাণুতে কনভার্ট হবে। তো একটা লিখলাম, এই 2টা যুক্ত হয়ে তারপরে আমাদের কাঙ্ক্ষিত অণু নাইট্রিক অক্সাইড পাবো। তার মানে বিষয়টা কি হলো? এই যে নাইট্রোজেন গ্যাস ভেঙে নাইট্রোজেন পরমাণুতে কনভার্ট হলো, অক্সিজেন গ্যাস ভেঙে অক্সিজেন পরমাণুতে কনভার্ট হলো, তবে নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণু মিলিত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি হলো। তার মানে প্রথমে বন্ধন ভাঙছে, মানে ব্রেক আপ হয়েছে, এখানেও বন্ধন ভাঙছে, বন্ড ক্লিভেজ, বন্ধন ভাঙছে। তারপরে এখানে বন্ধন গঠিত হয়েছে, মানে বন্ধন গড়া, যেটাকে আমরা বলি রিলেশনশিপ। মানে প্রথমে বন্ধন ভাঙছে, তারপরে বন্ধন গড়ছে। খেয়াল করে দেখো, এই ইনটেক তোমরা একটা মার্কার দেখতেছো, এই মার্কারটার দাম 65 টাকা বা 70 টাকা, যেটাই হোক। আমার কাছে মার্কারের মূল্য কি? আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিলাম, তারপরে এই মার্কার পাইলাম। এই মার্কারটা কিভাবে আসলো এগুলো কিন্তু আমাদের জানার দরকার নেই, তাই না? কিন্তু খেয়াল করে দেখো, এই মার্কারের একটা ক্যাপ আছে এবং একটা বডি আছে, তারপরে ভিতরে কালি আছে, অনেকগুলো প্রসেস মেনটেন করে এই মার্কারটা তৈরি করা হয়েছে। এই মার্কারটা ঠিক এই নাইট্রিক অক্সাইড যৌগের মতো। আসলে এই যৌগটা কিভাবে তৈরি হলো, মার্কারটা কিভাবে আসলো, ক্যাপ বডি বিভিন্ন ভাবে তৈরি হয়ে প্রসেস করার মাধ্যমে ইনটেক আসছে, সেটারই আমি একটা উদাহরণ হিসেবে নিলাম নাইট্রিক অক্সাইড। এখানে বন্ধন আছে। প্রথমে এই যৌগটা কিভাবে আসলো, নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস ভেঙে তার নাইট্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণুতে কনভার্ট হলো, এই 2টা পরমাণু যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গঠিত হলো। তার মানে এইটা এই মার্কারটার মতো তৈরি হতে প্রথমে বন্ধন ভাঙছে, বন্ধন ঘটছে, তারপরে এই যৌগটা আমরা পেয়েছি। তার মানে যে কোনো বন্ধন মানে কি? ভাঙ্গা গড়ার প্রসেস। যে কোনো বন্ধন মানে ভাঙ্গা গড়ার প্রসেস। তাহলে বন্ধন ভাঙলে এক্স্যাক্টলি কি হয় বলতো? তোমরা দেখছো অনেক সময় যে কোনো সম্পর্ক ভাঙলে কিন্তু কষ্ট পায়। অনেক সময় ফেসবুকে স্ট্যাটাস দাও যে হার্ট ব্রোকেন হয়ে যাচ্ছে। তাহলে বন্ধন ভাঙলে, সাপোজ এটা একটা ইনটেক সম্পর্ক আছে যে ক্যাপ এবং বডির মধ্যে মার্কারের, আমি যদি না চাই ক্যাপটা বডির সাথে থাক, বাইরে থেকে আমাদের শক্তি দিতে হবে, অবশ্যই শক্তি দিতে হবে। তাহলে বন্ধন ভাঙা মানে শক্তির শোষণ, অ্যাবজর্পশন, এনার্জির অ্যাবজর্পশন হবে, এনার্জি অ্যাবজর্পশন।
শক্তির শোষণ, এটাকে সংক্ষেপে এ বললাম আমি। বন্ধন গড়া একটু বুঝিয়ে দিই। মনে করো এ ক্যাপ আর বডি বোঝানোর সুবিধার্থে ইউজ করতেছি আমি। দেখো বিশেষ করে একটা শব্দ হলো, যে কোনো জায়গায় বন্ধন গড়লে শক্তির হয় নির্গমন, শক্তির নির্গমন অর্থাৎ এনার্জি ইমোশন হয়, এনার্জির হয় ইমিশন, এটাকে সংক্ষেপে আমি বললাম ই। এখন যে কোনো একটা প্রসেস যদি হয় তাহলে শক্তির কি হবে, শক্তির কি হওয়া উচিত, শক্তির কি হওয়া উচিত? 1 নম্বর অপশন এ ইকুয়াল টু ই, 2 নম্বর অপশন এ গ্রেটার দেন ই, সি ই গ্রেটার দেন এ। খেয়াল করে দেখো কোনটা হওয়া উচিত। আমরা বললাম স্থিতিশীল হওয়ার জন্য অভ্যন্তরীণ শক্তি কম হতে হবে। কখনোই অ্যাবজর্পশন আর ইমিশন হয় না, কারণ প্রকৃতি সেই কন্ডিশনে নেই। শক্তি সংরক্ষণশীলতা যে নীতি, সেই নীতিতে কিন্তু পৃথিবীতে আর নেই। এন্ট্রপি অনেক বেড়ে গেছে, টেম্পারেচার বেড়ে গেছে, তার মানে অ্যাবজর্পশন ইমিশন কখনোই সমান হবে না, এটা বাদ। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হওয়া উচিত? তাহলে অভ্যন্তরীণ শক্তি কম, তাহলে অভ্যন্তরীণ শক্তি কমাতে গেলে আমাদের কম পরিমাণ গ্রহণ করতে হবে, তাহলে এটা হওয়া উচিত। ইমিশন বেশি হওয়া উচিত, অ্যাবজর্পশন কম হওয়া উচিত, হওয়া উচিত এইটা। কিন্তু আমরা কি কাজটা করি একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি বললাম হওয়া উচিত হচ্ছে ইমিশন বেশি, অ্যাবজর্পশন কম। অ্যাবজর্পশন কম কেন ইমিশন বেশি হওয়া উচিত এই বিষয়টা একটু বলি, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা। মনে করো আমাদের শক্তির পোল ধরলাম, আমাদের দেহের ভেতরে 10 জুল শক্তি আছে, ধরে নিলাম আমাদের দেহের ভেতরে 10 জুল শক্তি আছে। আমরা যখন কোনো কিছু গ্রহণ করি, মনে করো একটা আপেল খেলাম, আমরা এই আপেলের শক্তি ধরলাম, একটা আপেল খেলে আমরা 3 জুল শক্তি পাই, সাপোজ ধরে নিচ্ছি, কিন্তু বুঝে। তাহলে আমি যদি এই আপেলটা গ্রহণ করি তাহলে শক্তির পোল আমার কি হয়ে যাবে, এটা বেড়ে যাবে এইটুকু। তাহলে ছিল 10, এখানে 3, তার মানে হবে কত, 13 জুল হয়ে যাবে শক্তি আমাদের। এখন আমি যদি না খাই বা আমি যদি পরিশ্রম করি তাহলে কি হবে দেখো, তাহলে মিশিয়ে দিলাম, তো আমাদের 10 জুল শক্তি ছিল। এখন যদি আমি দান করি তাহলে এখান থেকে কিছু পরিমাণ এনার্জি কমে যাবে, তাহলে 10 জুল ছিল এখন হয়ে যাবে 7 জুল। তার মানে গ্রহণ করলে এনার্জি বাড়ে, দান করলে এনার্জি কমে। যে আপেলটা খেয়েছিলা তোমার এনার্জি বেড়ে গেছে, আমি যদি না খাই বা দান করি তাহলে আমাদের শক্তি কি যাবে, কমে যাবে। আর বললাম অভ্যন্তরীণ শক্তি কম হলে স্থিতিশীল হবে। কেন অভ্যন্তরীণ শক্তি কমলে স্থিতিশীল হবে, এটা একটা তোমাদের কোশ্চেন। কেন? এই যে মার্কারটা দেখতেছো, এই মার্কারটা যদি আমি এখান থেকে ছেড়ে দিই, দেখবা পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ক্যাপ বা বডি আলাদা হয়ে যেতে পারে। কিন্তু আমি যে আরো দূরে থেকে ফেলি, এটা ক্যাপ বডি যে আলাদা হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ উপর থেকে ফেলা মানে এর ভেতরে অভিকর্ষ বিভব শক্তি বেশি থাকবে, তার মানে এর বিশৃঙ্খলা বাড়বে, এন্ট্রপি বাড়বে। আর কম দূরত্ব থেকে ফেলা মানে এর ভেতরে অভিকর্ষ বিভব শক্তি কম, তার মানে বিশৃঙ্খলা কি কম। তার মানে বুঝতেছো অভ্যন্তরীণ শক্তি যদি বেশি থাকে বিশৃঙ্খলা বাড়ে, আর অভ্যন্তরীণ শক্তি যদি কম থাকে তাহলে স্থিতিশীলতা বাড়ে। তার মানে আমরা বুঝলাম যে কখন স্থিতিশীলতা বাড়ে, যখন নির্গমন বেশি হয়। তার মানে নির্গমন যখন বেশি হবে শোষণের চেয়ে, তখন আমাদের বন্ধন কি হবে, শক্তিশালী হবে, আর তখনই স্থিতিশীল হবে। এই জিনিসটাকে একটু উদাহরণ দিই আরো। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে নির্গমন বেশি করতে গেলে আমাদের বাংলা সিনেমার ভাষায় আমরা বলতে পারি, অনন্ত জলিলের ভাষায় আমরা বলতে পারি যে নিঃস্বার্থ ভালোবাসা দাও। বন্ধন কেন হয় এই প্রশ্নের উত্তর যদি আমরা এক কথায় বলি, এই যে নিঃস্বার্থ ভালোবাসা দাও, খুবই পপুলার সিনেমা, তোমরা সার্চ দিয়ে দেখে নিতে পারো। এই সিনেমায় অদ্ভুত একটা ঘটনা আছে, অনন্ত জলিল বসার জন্য দেখা যায় যে হার্ট বের করে, কিন্তু আবার নিজের ইচ্ছায় ঢুকে দেয়, তারপরে কিছুই হয় না, ধমনী শিরা কোনো কিছু এখানে ব্লক হয় না, ছিঁড়েও যায় না। যাই হোক, তাহলে বন্ধন কেন হয় আমরা যদি খাঁটি বাংলায় কথায় বলি, নিঃস্বার্থ ভালোবাসা দাও, গিভিং লাভ উইথাউট রিটার্ন। এখন এই যে নিঃস্বার্থ ভাবে, এই জিনিসটাকে
আমরা কেমিস্ট্রি ভাষায় কি বলতে পারি, যে অভ্যন্তরীণ শক্তি কম বা নিষ্ক্রিয়তা, সবচেয়ে নিষ্ক্রিয় কি, তা আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। কি বলি আমরা? নিষ্ক্রিয় গ্যাস। কেন নিষ্ক্রিয় গ্যাস বলি, কেন এদেরকে আমরা নিষ্ক্রিয়তা বলতেছি, আজকে আমরা জানার চেষ্টা করব। যেমন নিষ্ক্রিয় গ্যাস আমরা বলি পদার্থের 18 নম্বর গ্রুপ কে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম, এগুলোকে বলি আমরা নিষ্ক্রিয় গ্যাস। পারমাণবিক সংখ্যা 2, 10, 18, 36, 54, 86, 118। এই মৌলগুলো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আশা করি সবাই পারবা তোমরা। 1s2, 2s2, 2p6, এটার ক্ষেত্রে হবে নিয়ন। 3s2, 3p6, এটার ক্ষেত্রে হবে আর্গন। 4s2, 4p6, আমি আর লিখলাম না। 5s2, 5p6, 6s2, 6p6, 7s2, 7p6, এরকম হবে। তার মানে তুমি দেখতেছো সবার শেষে 8টা করে ইলেকট্রন আছে। কটা করে ইলেকট্রন আছে? 8টা। তার মানে এই কনফিগারেশন হবে ns2, np6। আমি যদি হিলিয়াম বাদে বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস করি, সবার শেষে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় ns2, np6। ns2, np6 দাঁড়ালে কি এমন হয় এটা আমাদের বোঝা দরকার। কি এমন হচ্ছে যে এখানে ns2, np6 হলে তারা বিক্রিয়া করে না আমরা বলি। তুমি দেখবা হিলিয়াম কখনো হিলিয়ামের সাথে বিক্রিয়া করতে দেখোনি, এমনকি হিলিয়ামের সাথে এই গোত্রের অন্য কাউকে বিক্রিয়া করতে দেখো। অর্থাৎ এরা নিজের সাথে বিক্রিয়া করে না, এমনকি অন্য কারোর সাথেও বিক্রিয়া করে না। তাই এদেরকে বলি আমরা নিষ্ক্রিয় গ্যাস। কেন বিক্রিয়া করে না? মনে হচ্ছে এদের বিক্রিয়া করা উচিত ছিল। কেন করে না? কারণ এর উত্তরটা হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস। এদের ইলেকট্রন বিন্যাস, এদের ইলেকট্রন বিন্যাসের কারণেই এরা সাধারণত বিক্রিয়া করতে চায় না। ইলেকট্রন বিন্যাস কি? এস মানে আমরা জানি একটা অরবিটাল। একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। 2টা ইলেকট্রন যদি থাকে তারা স্থিতিশীলতা অর্জন করে। তাহলে একটা ইলেকট্রন এই যে ঘোরাঘুরি করতেছে, যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড দেবে চুম্বক ক্ষেত্র, আর একটা ইলেকট্রন সেম অ্যামাউন্ট ম্যাগনেটিক ফিল্ড দেবে। একটা যদি ম্যাগনেটিক ফিল্ড +10 ধরি, একটা কি হবে? -10, -10 হবে। তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড কি হবে বলতো? নেট ম্যাগনেটিক ফিল্ড 0 হয়ে যাবে। তাহলে এখানে কি শক্তি বেশি থাকলো? না, এখন 0 হয়ে যাচ্ছে। যদি পিতে 6টা ইলেকট্রন থাকে, পি মানে 3টা অরবিটাল, প্রতিটা অরবিটালে 2টা করে যদি ইলেকট্রন থাকে, তাহলে এখানেও নেট ম্যাগনেটিক ফিল্ড 0, এখানেও 0, এখানেও 0, তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড 0। তখন আমরা দেখলাম যে 8টা ইলেকট্রন যদি থাকে, তাহলে ওই অরবিটালের নেট ম্যাগনেটিক ফিল্ড 0 হয়ে যায়, অভ্যন্তরীণ শক্তি একদম কমে যায়। সেই জন্য আমরা বলি নিষ্ক্রিয়, বা এটাকে বলে আমরা স্থিতিশীলতা হওয়া। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার, যে হিলিয়ামের ক্ষেত্রে তো 8টা ইলেকট্রন নাই, 1s2, এটার ক্ষেত্রে কি হয়? এস মানে একটা অরবিটাল, একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, তাহলে এখানেও নেট ম্যাগনেটিক ফিল্ড কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তোমাদের মনে হতে পারে যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যে আমি খেয়াল করি, স্যার দেখেন 1s2, 2s2, 2p6, 3s2, এটারও সর্বোচ্চ শক্তি স্তর করা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। তাহলে তো এটাও তো নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা জানি এটা নিষ্ক্রিয় গ্যাস নয়। কেন এটা নিষ্ক্রিয় গ্যাস নয়? কারণ 3s এর পর 3p, 3d উপশক্তি স্তর আছে না? নাই, আছে। কিন্তু 1s এর পর কি 1p হয়? 1d হয়? হয় না। যেহেতু হিলিয়ামের ক্ষেত্রে আর কোনো উপশক্তি স্তর নাই, এই জন্যই নতুন করে ইলেকট্রন উপশক্তি স্তরে জাম্প করার কোনো সুযোগ নাই। আর এখানের ক্ষেত্রে আছে না? নাই, আছে। এই জন্য ম্যাগনেসিয়াম নিষ্ক্রিয় গ্যাস নয়। এখন আমরা বুঝলাম 2টা ইলেকট্রন যদি থাকে এবং 8টা ইলেকট্রন যদি থাকে, তারা বিক্রিয়া করতে চায় না, তারা নিষ্ক্রিয় হয়ে যায়। কেন একটু বলি। তোমার মনে হচ্ছে যে, বা আমি মনে করতেছি যে এদের আসলে বিক্রিয়া করা উচিত ছিল। ধরলাম পৃথিবীতে নতুন একটা নিষ্ক্রিয় গ্যাস আসলো এম, যে সেটা বিক্রিয়া করা উচিত ছিল, তুমি মনে করতেছো। তাহলে এম ইলেকট্রন ছেড়ে দেবে, M+ হবে। তা একটু আগে আমি বললাম যে বন্ধন মানে ভাঙ্গা করার প্রসেস, ভাঙছে না? তাহলে বন্ধন ভাঙলে শক্তির কি হয়? শোষণ। শক্তির হয় শোষণ। এই শোষিত শক্তির নাম কি বলতো? আমরা পড়েছি সোডিয়াম মাইনাস ইলেকট্রন, তাহলে সোডিয়াম প্লাস লিখছিলাম। এই শক্তিকে বলা হয় আয়নীকরণ শক্তি। কি বলা হয়? আয়নীকরণ
শক্তি। এটা যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তার মানে ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে এম মাইনাস। তাহলে বন্ধন করলে একটু আগে মার্কার দিয়ে দেখাইছিলাম, তাহলে শক্তির কি হয়, নির্গমন। এই নির্গত শক্তিকে বলি আমরা ইলেকট্রন আসক্তি। কি বলি, ইলেকট্রন আসক্তি। তাহলে শুরুতে আমরা বললাম বন্ধন মানে ভাঙ্গা করার প্রসেস, মানে বন্ধন মানে শক্তি শোষণ ও নির্গমনের ফলাফল। এখন আমরা বলতে পারি বন্ধন মানে আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির ফলাফল। তাহলে আমরা বললাম যে নির্গমন বেশি হতে হবে, নির্গমন বেশি হওয়া উচিত, মানে শোষণ কম হওয়া উচিত, নির্গমন বেশি হওয়া উচিত। তাহলে হওয়া উচিত হচ্ছে, হওয়া উচিত এটা কম এটা বেশি, ভালো করে বোঝো। মানে হওয়া উচিত হচ্ছে শোষণ কম হওয়া উচিত, নির্গমন বেশি হওয়া উচিত। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি হয়, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে দেখা যায়, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে দেখা যায়, পরীক্ষা করে দেখা গেছে যে আয়নীকরণ শক্তি পাওয়া যায়, আয়নীকরণ শক্তির মান পাওয়া যায় নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে যদি ইলেকট্রন ছেড়ে দেয় এইভাবে 2000 থেকে 5000 কিলোজুল পার মোল, এবং ইলেকট্রন আসক্তির মান পাওয়া যায় যদি এভাবে ইলেকট্রন গ্রহণ করে 50 থেকে 100 কিলোজুল পার মোল। তার মানে বাস্তবে এটা হওয়া উচিত কম, কিন্তু হচ্ছে এখানে বেশি। যেটা হওয়া উচিত বেশি সেটা পাচ্ছি নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে কম। কেন এমন হচ্ছে, তার কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস, একটু আগেই বললাম। এই জন্যই আমরা বন্ধন কেন হয় স্থিতিশীল, তাই স্থিতিশীল কেমনে হয়, যখন অক্টেট কাঠামো এবং ডুয়েট কাঠামো অর্জন করে, অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তরে যেন 8টি ইলেকট্রন থাকে, সর্বোচ্চ শক্তি স্তরে যেন 2টা ইলেকট্রন থাকে, তখন তারা স্থিতিশীলতা অর্জন করে। তাহলে বন্ধন কিভাবে হয়, সামনের দিনগুলোতে আমরা যে কোনো উপায়ে সর্বোচ্চ শক্তি স্তরে 8টা ইলেকট্রন এবং সর্বোচ্চ শক্তি স্তরে 2টা ইলেকট্রন নিয়ে আসার চেষ্টা করব। কেন নিষ্ক্রিয় গ্যাসগুলো তাহলে নিষ্ক্রিয়, কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে দেখা যায় আয়নীকরণ শক্তি কম হওয়া উচিত, সেটা হয় বেশি, আর ইলেকট্রন আসক্তি বেশি হওয়া উচিত, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে হয় কম, তাই নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে নিষ্ক্রিয়। আশা করি বুঝতে পারছো। এখন এইটা বুঝিয়ে দিলাম এই কারণে যেন আমাদের বাকি বন্ধনগুলো আমরা দ্রুত শেষ করতে পারি, এই জন্য একটু ডিটেইলস তোমাদেরকে পড়িয়ে দিলাম। এখন আমরা আয়নিক বন্ধন কি জানার চেষ্টা করব। আয়নিক বন্ধন এর আর এক নাম তড়িৎযুজি বন্ধন, তড়িৎযুজি বন্ধন ইংলিশে বলা হয় আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আমরা যদি আয়নিক বন্ডটা ভালো করে বুঝতে পারি তাহলে সহজে বন্ধন কিন্তু আর ডিটেইলস পড়তে হবে না। না, আয়নিক বন্ধনের ঠিক উল্টাই হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আয়নিক বন্ধন কি, আমরা জানি ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে বলি আমরা আয়নিক বন্ধন। ধাতু কারা, যারা বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদের বলা হয় ধাতু, যারা বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়, বা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3 প্লাস হয়। তার মানে যাদের সর্বোচ্চ শক্তি স্তরে 1টা 2টা বা 3টা ইলেকট্রন আছে তারা সাধারণত ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টক কাঠামো অর্জন করে। বুঝতে পারোনি, এটা পারমির সঙ্গে কত, 11 2 8 1, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 2 8, তার মানে কি হয়ে গেছে, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো। আমরা বললামই তো যে বন্ধন কিভাবে স্থিতিশীল হয়, সর্বোচ্চ শক্তি স্তরে 8টা বা 2টা ইলেকট্রন থাকলে, মানে যে কোনো উপায়ে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে হবে। ম্যাগনেসিয়ামের 2 8 2, 12টা ইলেকট্রন 1s2 2s2 2p6 3s2, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে মানে 2 8, এটাও কি হয়ে গেছে, নেওন হয়ে গেছে। ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে তার চেয়ে নিচে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। নিচের মানে 11 নিচে নিষ্ক্রিয় গ্যাস কি আছে, নিয়ন 10, ম্যাগনেসিয়াম 12, তার নিচে নিষ্ক্রিয় গ্যাস কি, নিয়ন 10। তারপর মনে রাখবো ধাতুগুলো ইলেকট্রন দান করে অষ্টক কাঠামো কিন্তু অর্জন করে। অধাতু কোনগুলো, ক্লোরিন যদি লিখতাম তাহলে এটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করলে কি হবে 2 8 7, একটা ইলেকট্রন করে 2 8 8, দেখো আর্গন হয়ে গেছে। বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি সালফার 2টা ইলেকট্রন গ্রহণ করে সালফার 2 মাইনাস হয়ে গেল। তখন আমরা দেখতেছি অধাতুগুলো
ইলেকট্রন গ্রহণ করে তার ঠিক উপরের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। 17-এর উপরে নিষ্ক্রিয় গ্যাস কি আর্গন 18, যে 18 হয়ে গেছে। তার মানে ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে তার নিচের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে তার উপরের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। তো এইভাবে ধাতু, এইভাবে অধাতু ইলেকট্রন দান ও গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলে আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধন কাকে বলে? ধাতু বিক্রিয়াকারী ইলেকট্রন ছেড়ে দেয়, অধাতু ওই সব ইলেকট্রন গ্রহণ করে। এভাবে ইলেকট্রন দান ও গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলি। আর আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগকে বলা হয় আয়নিক যৌগ। আয়নিক যৌগ কি? আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগকে আয়নিক কম্পাউন্ড বলা হয়, আয়নিক যৌগ। আয়নিক যৌগ কোনগুলো? আমরা যদি দেখি যে পদার্থ সারণীর 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ এবং 13 নম্বর গ্রুপের কোন মৌলগুলো শুরুতে আছে তারা সাধারণত আয়নিক যৌগ গঠন করে। যেমন সোডিয়াম ক্লোরাইড কি যৌগ হবে? আয়নিক যৌগ। কেন? এই সোডিয়াম হচ্ছে ধাতু এবং গ্রুপ কততে আছে? 1-এ আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাহলে কি হবে? আয়নিক যৌগ হবে। কেন? দেখো গ্রুপ 2 এর মৌল। যদি বলেন সোডিয়াম অক্সাইড আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক যৌগ, সোডিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড আর সবাই কি আয়নিক যৌগ। কেন এরা আয়নিক যৌগ? কারণ আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয়েছে, তাহলে এরা হচ্ছে আয়নিক যৌগ। এখন এই যে আয়নিক যৌগ, এই আয়নিক যৌগগুলো আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আয়নিক যৌগগুলো আমরা প্রকাশ করতে পারি লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে। কার মাধ্যমে? লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে। লুইস ডট ক্রস স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচার কি? সোডিয়ামে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন করা ছিল, একটা ছিল, ডট দিলাম। ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন করা ছিল 7টা, ক্রস দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে 7টা ছিল, তাহলে এই একটা ইলেকট্রন এখানে এভাবে দেখালে এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখায়, ম্যাগনেসিয়ামে কটা ইলেকট্রন ছিল? 2টা। ক্লোরিনের ক্ষেত্রে কটা আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে সবগুলো ক্রসও দিতে পারো, ডটও দিতে পারো। আমি ডট দিই, একে ক্রস দিই। তাহলে এখান থেকে একটা একটা ক্লোরিন আছে, সর্বোচ্চ শক্তি স্তরে কটা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে, ক্রস দিলাম। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ডট স্ট্রাকচার। কেন এই যে আয়নিক বন্ধনকে তোমরা মনে হয় এইভাবে পড়ছো, প্রথমে 2টা ইলেকট্রন থাকে, তারপরে 8টা ইলেকট্রন থাকে। কেন এইভাবে আমি দেখাচ্ছি না? আয়নিক বন্ধন হচ্ছে নন ডিরেকশনাল বন্ড, নন ডিরেকশনাল বন্ড, নন ডিরেকশনাল বন্ড, অর্থাৎ আয়নিক বন্ধনের কোনো দিক নির্দেশক ধর্ম নেই। কেন? এই যে সোডিয়াম প্লাস আমাদের ক্লোরিন মাইনাস, এটা হচ্ছে ধাতু অধাতু, ইলেকট্রন দান গ্রহণের পরে এটা ক্যাটায়ন হয়ে গেছে, এটা অ্যানায়ন হয়ে গেছে। ধাতু হয়ে যায় ক্যাটায়ন, ইলেকট্রন ছাড়ার পর। অধাতু ইলেকট্রন গ্রহণ করার পর অ্যানায়ন। তা আমরা জানি পৃথিবীতে একটা চিরাচরিত বৈশিষ্ট্য কি? প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। এই আকর্ষণকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। যেহেতু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে, তাই আর এক নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বল। এই যে প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ, এই আকর্ষণের কোনো তো দিক নেই, এই জন্য আয়নিক বন্ড হচ্ছে একটা নন ডিরেকশনাল বন্ড। তার সমাজী বন্ধে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, তাদের ক্ষেত্রে তুমি দিক দিতে পারো ভেক্টর রাশি। কিন্তু আয়নিক বন্ড হচ্ছে প্লাস মাইনাস, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এই জন্য এটা হচ্ছে নন ডিরেকশনাল বল। এদের প্রকাশের মাধ্যমে নাম হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে আয়নিক বন্ধন যাদের মধ্যে আছে তাদেরকে আমরা বলি আয়নিক যৌগ। মানে আয়নিক বন্ধন দ্বারা যে যৌগগুলো গঠিত হয় তাদেরকে বলি আমরা আয়নিক যৌগ। এই আয়নিক যৌগগুলোর মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের মেডিকেল বা ভার্সিটি পরীক্ষায় বলতে পারে। বিশেষ করে মেডিকেলের নিচে কোনটা আয়নিক যৌগের বৈশিষ্ট্য নয়, আমরা একটু লিখে ফেলি। আয়নিক যৌগ সমূহের বৈশিষ্ট্য। আয়নিক যৌগগুলোর কি কি বৈশিষ্ট্য আছে? আয়নিক যৌগগুলোর বৈশিষ্ট্য, যেমন প্রথম বৈশিষ্ট্য, আয়নিক যৌগগুলো সাধারণত পোলার। কেন আয়নিক যৌগগুলো পোলার? কারণ 2টা পোল আছে, ধাতু আর অধাতু, প্লাস মাইনাস, এর জন্য আয়নিক যৌগগুলো সাধারণত হয় পোলার। 2 নম্বর বৈশিষ্ট্য, আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। 3 নম্বর বৈশিষ্ট্য, আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। 4 নম্বর বৈশিষ্ট্য, আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। 5 নম্বর বৈশিষ্ট্য, আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক ও উচ্চ
বিশিষ্ট আয়নিক যৌগগুলো সাধারণত গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম ক্লোরাইডে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বরফের ক্ষেত্রে দেখো কম, সোডিয়াম ক্লোরাইড কিন্তু অনেক বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, কারণ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ। তারপরে আয়নিক যৌগগুলো ক্লাস বা স্ফটিক, যেটাকে আমরা বলি ক্রিস্টাল, ক্লাস বা স্ফটিক গঠন করতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল হচ্ছে কিউবিক বা ঘনক। তাহলে ক্রিস্টাল কি? কোনো কঠিন পদার্থের স্বচ্ছ স্ফটিকার ও নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির গঠনকে বলা হয় ক্লাস বা স্ফটিক। কি বললাম? কোনো কঠিন পদার্থের স্বচ্ছ স্ফটিকার ও নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির গঠনকে বলা হয় ক্রিস্টাল। ক্রিস্টাল আছে পৃথিবীতে 7 ধরনের: কিউবিক, অর্থরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, টেট্রাগোনাল, হেক্সাগোনাল এবং রম্বোহেড্রাল। মনে থাকবে তো? পৃথিবীতে ক্রিস্টাল আছে কয় ধরনের? 7 ধরনের। সোডিয়াম ক্লোরাইড যেমন কিউবিক ক্রিস্টাল, বরফ হচ্ছে রম্বোহেড্রাল ক্রিস্টাল। ক্রিস্টাল হচ্ছে তারাই যাদের নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাস আছে। এই যেহেতু আয়নিক যৌগগুলো ক্লাস বা স্ফটিক গঠন করতে পারে, এই কারণে কিন্তু আয়নিক যৌগগুলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হয়? উচ্চ। আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। আয়নিক যৌগগুলো সাধারণত পানিতে কি হয়? দ্রবীভূত হয়। এবং আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে। খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বিদ্যুৎ পরিবহন করে। কন্ডিশন হচ্ছে গলিত বা দ্রবীভূত অবস্থা। এটা কিন্তু ভুল করো তোমরা। সোডিয়াম ক্লোরাইড সলিড অবস্থায় কিন্তু কখনোই বিদ্যুৎ পরিবহন করে না। সোডিয়াম ক্লোরাইড যখন গলিত অবস্থায় থাকবে বা জলীয় দ্রবণে থাকবে তখন কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ভুল করো তোমরা। আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে এই কথাটা ঠিক না। আয়নিক যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় বা বিগলিত অবস্থায় তারা বিদ্যুৎ পরিবহন করে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আয়নিক যৌগের। আরেকটা বৈশিষ্ট্য আছে, কিছু কিছু আয়নিক যৌগ ভঙ্গুর হয়। কিছু কিছু আয়নিক যৌগ ভঙ্গুর হয়, সহজে ভেঙে যায়। এগুলো হচ্ছে মেজর আয়নিক যৌগের বৈশিষ্ট্য। এবং আয়নিক যৌগগুলোর মধ্যে বহুরূপতা দেখা যায়, অর্থাৎ মরফিজম। এদের মধ্যে বহুরূপতা কিন্তু দেখা যায়। তাই আয়নিক যৌগগুলো এই বৈশিষ্ট্যগুলো মেজর আমাদের জানতেই হবে। বেশ কিছু জিনিস আমাদের জানা উচিত, যেমন আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। পানিতে দ্রবীভূত হওয়ার কন্ডিশন কি জানো তোমরা? আমরা বলি সাধারণত আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় কেন? আমরা বলি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে পোলার, প্লাস মাইনাস যেহেতু আছে দুইটা পোল। পানিকেও কিন্তু আমরা বলি পোলার। আসলে পানি পোলার না, পোলারিটি একটু পরে আমি আসতেছি, যে টাইটেল রয়ে আছে আমাদের। তা আমরা বলি পোলার যৌগগুলো পোলার দ্রাবকে দ্রবণীয়। পোলার যৌগগুলো পোলার দ্রাবকে দ্রবণীয়। লাইক ডিজলভ, লাইক মানে লাইক সলিউট, লাইক সলভেন্ট, যেমন দ্রাবক তেমন দ্রব। তাহলে পানিতে দ্রবীভূত হয়। এক্স্যাক্টলি দ্রবণীয় হওয়ার কন্ডিশন হচ্ছে যখন ল্যাটিস শক্তির চেয়ে হাইড্রেশন শক্তি বেশি হবে, তখনই কোনো একটা বস্তু পানিতে দ্রবীভূত হবে। হাইড্রেশন শক্তি কি? 1 মোল ক্লাস থেকে আয়নিক যৌগের আয়নসমূহকে মুক্ত করে পানির অণু দ্বারা বেষ্টিত করার সময় যে শক্তি নির্গত হয় তাকে বলা হাইড্রেশন শক্তি। হাইড্রেশন শক্তি কি? 1 মোল ক্লাস থেকে আয়নিক যৌগের আয়নসমূহকে মুক্ত করে পানির অণু দ্বারা বেষ্টিত করার সময় যে শক্তি নির্গত হয় তাকে বলা হাইড্রেশন শক্তি। আর আমাদের গঠিত হওয়ার যে শক্তি সেটা হচ্ছে ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তির চেয়ে যে হাইড্রেশন শক্তি বেশি হয় তখনই কোন একটা বস্তু পানিতে দ্রবণীয় হয়। তাহলে কখন পানিতে অদ্রবণীয় হবে? তখন হাইড্রেশন শক্তির চেয়ে ল্যাটিস শক্তি বেশি হবে, তখন পানিতে অদ্রবণীয় হবে। সেটাকে আমরা লাইক ডিজলভ লাইক এভাবে উত্তর করি, যে পোলার যৌগগুলো পোলার দ্রাবকে, অপোলার যৌগগুলো অপোলার দ্রাবকে দ্রবণীয়। এক্স্যাক্টলি এটা হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়ার কন্ডিশন। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে আয়নিক যৌগগুলো বললাম আমরা ক্লাস গঠন করতে পারে। যৌগগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন উচ্চ হচ্ছে?
বা আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন আমরা জানি সবচেয়ে শক্তিশালী বন্ধন। আয়নিক বন্ধন গঠনের কারণ বা কি কি শর্ত আছে? আয়নিক বন্ধন গঠনের শর্ত হচ্ছে তিনটি। ধাতুর আয়নীকরণ শক্তি নিম্ন, ধাতুর আয়নীকরণ শক্তি নিম্ন, এটা আমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আয়নিক বন্ধন গঠনের শর্ত কয়টি? তিনটা। কন্ডিশন হচ্ছে তিনটা। আয়নিক বন্ধন কেন এত শক্তিশালী তার কারণ, ধাতুর আয়নীকরণ শক্তি নিম্ন, অধাতুর ইলেকট্রন আসক্তি উচ্চ, ইলেকট্রন আসক্তি উচ্চ হায়ার, এবং গঠিত যৌগের এই যে আমাদের ক্যাটায়ন অ্যানায়ন হলো তারা যখন যুক্ত হয়, গঠিত যৌগের ল্যাটিস শক্তিটা উচ্চ হয়, ল্যাটিস শক্তি উচ্চ হয়। এই তিনটা কন্ডিশনের কারণে আয়নিক বন্ধন এত শক্তিশালী। আয়নিক বন্ধন শক্তিশালী হওয়ার এই তিনটা কারণ: ধাতুর আয়নীকরণ শক্তি নিম্ন, অধাতুর ইলেকট্রন শক্তি উচ্চ, গঠিত যৌগের ল্যাটিস শক্তি উচ্চ। তোমরা একটু আগে দেখছিলা বন্ধন কেন হয়? স্থিতিশীল হওয়ার জন্য। স্থিতিশীল হওয়ার জন্য কিন্তু আমাদের ইলেকট্রন আসক্তি মান বেশি, আয়নীকরণ শক্তি কম, এটাই হওয়া উচিত ছিল। এবং আয়নিক বন্ধনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই হয়, যার জন্য আয়নিক বন্ধন এত বেশি শক্তিশালী হয়। এই যে ল্যাটিস শক্তি আমরা বলতেছি, ল্যাটিস শক্তি, এটা একটু বলি। ল্যাটিস শক্তি বা এর আর এক নাম হচ্ছে জালক শক্তি। জালক শক্তি ইউ দ্বারা প্রকাশ করা হয়। অনেক সময় বলতে পারে যে দুইটা যৌগের মধ্যে কোনটার ল্যাটিস শক্তি বেশি বা জালক শক্তি বেশি। তা আমরা মনে রাখবো ল্যাটিস শক্তি সমানুপাতিক আয়নীয় চার্জের গুণফল ডিভাইডেড বাই আয়নদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। তার মানে চার্জের গুণফলের মান যত বেশি হবে, ল্যাটিস শক্তি তত বেশি হবে। আয়নদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত কম হবে, তত ল্যাটিস শক্তি বেশি হবে। তার মানে এটা বাড়লে এটা বাড়ে, এটা কমলে আবার এটা বাড়ে। আর ল্যাটিস শক্তি বাড়লে বেশ কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে যেগুলো বেশি হয়। ল্যাটিস শক্তি বা জালক শক্তি বেশি হলে কি কি ধর্ম বাড়ে? যেমন গলনাঙ্ক বেশি হবে, স্ফুটনাঙ্ক বেশি হবে। যে সকল যৌগের ল্যাটিস শক্তি বেশি তাদের গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, বন্ধন শক্তি বেশি, স্টেবিলিটি বেশি, স্টেবল বেশি হবে। এগুলো বেশি হবে যদি জালক শক্তি বা ল্যাটিস শক্তি বেশি হয়। যেমন একটা কোশ্চেন বললাম যে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড এই দুটা যৌগের মধ্যে কোনটার গলনাঙ্ক বেশি? এই দুটো যৌগের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি বা স্ফুটনাঙ্ক বেশি, বন্ধন শক্তি বেশি, স্টেবিলিটি বেশি? তাহলে আমরা কিভাবে করবো? তো ম্যাগনেসিয়ামের আয়ন কি 2+ না, অক্সিজেন কি 2-, সোডিয়াম প্লাস, ক্লোরিন কি মাইনাস। তো দেখো চার্জের গুণফল কি এখানে বেশি না, তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি হবে? অবশ্যই ম্যাগনেসিয়াম অক্সাইডের বেশি হবে। যদি বলি যে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম আয়োডাইড এই দুটা যৌগের মধ্যে, বা সোডিয়াম যেহেতু একটা দিয়েছি, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড বলি, এই দুটা যৌগের মধ্যে কোনটার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি বা কোনটার ল্যাটিস শক্তি বেশি? খেয়াল করে দেখো, এটাও +1, এটাও +1, এটা মাইনাস, এটাও মাইনাস, চার্জ কিন্তু সেম দেখো, এবং দুটো জিনিসের কমন, আয়নীয় চার্জের গুণফল সেম। তাহলে কি হচ্ছে? এটা মনে করে ধরলাম পটাশিয়াম, এখান থেকে এটা হচ্ছে ফ্লোরিনের দূরত্ব, দূরত্ব, এটা পটাশিয়াম, এখান থেকে এটা হচ্ছে আয়োডিনের দূরত্ব। কোথায় দূরত্ব বেশি? আয়োডিনের ক্ষেত্রে দূরত্ব বেশি। পারমাণবিক সংখ্যা 53, বেশ কয়টা শেল বা শক্তিস্তর সংখ্যা আছে, এখানে শক্তিস্তর 2টা, 2, 7, এটা অনেক দূরে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা জানি একই গ্রুপে উপর থেকে যত নিচে যাওয়া যায় আকার তত বাড়ে, তখন ব্যাসার্ধ বাড়ে। তো বলছে মধ্যবর্তী দূরত্ব যত কম হবে বেশি হবে। তোমার দূরত্ব কোথায় কম বলো তো? এখানে কম। তার দূরত্ব কমলে ল্যাটিস শক্তি বেশি হয়, কোথায় বেশি হবে? এটার ক্ষেত্রে বেশি হবে। আশা করি আমরা আয়নিক বন্ধন সম্পর্কে যে কোনো কোশ্চেন আসলে আমরা পারবো। আয়নিক বন্ধন ডিটেইলস পড়লাম এই কারণে যেন আমরা সমযোজী বন্ধন খুব সহজে বুঝতে পারি। এখন আমরা আলোচনা করব সমযোজী বন্ধন নিয়ে।
যেটা আয়নিক বন্ধন আমরা ডিটেইলস পড়েছি, সমযোজী বন্ধন আশা করি খুব সহজেই আমরা বুঝতে পারবো। সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কাদের মধ্যে হয়? দুজন দুঃখী মানুষের মধ্যে হয়। দুজন দুঃখী মানুষের মধ্যে আসলে এক্স্যাক্টলি সম্পর্কটা কিভাবে হয়? তোমার মন খারাপ, দেখবা তোমার পাশে কোনো বন্ধু যদি থাকে তারও মন খারাপ থাকে, তার মনের দুঃখগুলো তোমার কাছে শেয়ার করে, তুমি তোমার ফিলিং গুলো শেয়ার করো। এটাই হচ্ছে আসলে এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল জীবনে সমযোজী বন্ধন। আমরা বলতে পারি সামটাইম in your life you need to share your feeling। এই যে আমরা শেয়ার করি ফিলিং, এই ফিলিং শেয়ার করা এই বিষয়টাই কেমিস্ট্রি ভাষায় বলতে পারি আমরা সমযোজী বন্ধন। মানে দুইজন দুঃখী মানুষের মধ্যে সম্পর্ক মানে যারা আসলে দিতে পারে না, তারা শুধুমাত্র শেয়ার করে কোনো একটা জিনিস করতে পারবে, যেটাকে আমরা বলতে পারি অধাতু। অধাতু হচ্ছে ইলেকট্রন দান করার অ্যাবিলিটি নেই, আছে হচ্ছে গ্রহণ করার। তাহলে অধাতু আর অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাকে বলি আমরা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি? অধাতু ও অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে অধাতু কারা? যেমন হাইড্রোজেন, কার্বন বা পদার্থ 14 থেকে যদি দেখি আমরা 17 নম্বর গ্রুপের কোন মৌল নিজেদের মধ্যে যুক্ত হয়ে বন্ধন গঠন করছে, সেই যৌগগুলোকে আমরা বললাম আমরা সমযোজী যৌগ। সমযোজী যৌগ কি? সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগ বলে আমরা সমযোজী যৌগ। তুমি দেখতেছো কোন একটা সংকেতের ভেতর হাইড্রোজেন আছে, তুমি বলতে পারবে এটা হচ্ছে সমযোজী যৌগ। তুমি যদি দেখো কার্বন আছে, তাহলে জৈব যৌগগুলো কি? সমযোজী যৌগ। বা 14 থেকে 17 নম্বর একটু বুঝিয়ে দিই। H2 তাহলে কি যৌগ? সমযোজী। O2, N2 মানে মৌলিক গ্যাসগুলো সবাই কি? সমযোজী যৌগ। বা H2O, NH3, CH4, PCl5 দেখো এটা হচ্ছে 15, 17। SF6 দেখো এটা হচ্ছে 16, ফ্লোরিন হচ্ছে 17। IF7 এরা সবাই কি? সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগ। এটা হচ্ছে সমযোজী যৌগ। আশা করি সমযোজী বন্ধনের যৌগগুলো তোমরা সহজেই চিনতে পারবা। হাইড্রোজেন থাকলে, কার্বন থাকলে বা 14 থেকে 17 নম্বর গ্রুপের মৌল নিজেদের মধ্যে যদি যৌগ গঠন করে তাহলে আমরা বলবো সমযোজী যৌগ। যেমন আমি যে হাইড্রোজেনকে দেখাই, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো? 1s1, মানে নিউক্লিয়াস হলে এটা। আর একটা হাইড্রোজেন যদি হয় 1s1 মানে এটা। তাহলে এরা যদি শেয়ার করে বন্ধন গঠন করে তাহলে কি করবে? এই যে এটা হচ্ছে শেয়ার, তার মানে এটাকে বলতেছি আমরা H2। তাহলে যে কোনো একটা বন্ধনে কটা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে। যদি আমরা পানির ক্ষেত্রে দেখাই তাহলে অক্সিজেন পরমাণু, তাহলে এখানে বন্ধন কয়টা? 2টা। তাহলে এটাকে বলে আমরা বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? 2টি। বন্ধন জোড় ইলেকট্রন কি? যে ইলেকট্রন জোড় বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাকে বলে বন্ধন জোড় ইলেকট্রন। যে ইলেকট্রন জোড় বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাকে বলে আমরা মুক্ত জোড় ইলেকট্রন। তো পানিতে মুক্ত জোড় বা লন পেয়ার ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে। এটাকে আমি তোমাদের একটু সুবিধার্থে তোমাদের 19 এর মতো করে দেখাই। প্রথমে 2টা ইলেকট্রন, তারপরে থাকবে 8টা ইলেকট্রন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? 1s2, 2s2, 2p4, 6টা ইলেকট্রন আসে শেষে, এই যে 6টা দিলাম। তার মানে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এটাকে আমরা এভাবে লিখেছি। এই দুটো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, এই দুটো হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হতো? অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন 1s2, 2s2, 2p3। তার মানে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, পরের শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে। 5টা। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। একটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, নাইট্রোজেন 1 2 3, 3টা বন্ধন জোড় ইলেকট্রন। এই ইলেকট্রনটা বন্ধন গঠনে অংশগ্রহণ করে মুক্ত জোড় ইলেকট্রন। অ্যামোনিয়াতে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? 3টি। মুক্ত ইলেকট্রন কয়টি? 1টি। যদি এমন ভাবে কোশ্চেন করা হয় যে অ্যামোনিয়াতে বন্ধন ইলেকট্রন কয়টি, তাহলে কিন্তু 6টি হবে। কারণ একটা করে বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, বন্ধন জোড় বললে 3টা, বন্ধন ইলেকট্রন বললে 6টা। অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? 1টি। আর যদি মুক্ত ইলেকট্রন কয়টি তাহলে
দুইটি। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড় দুই রকমের থাকে, একটা বলে বন্ধন জোড় ইলেকট্রন বা বন্ড পেয়ার ইলেকট্রন, আর একটা বলি মুক্ত জোড় ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন। ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করি আমরা বুঝতে পারছি। এই যে সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধনের যদি বৈশিষ্ট্য বলি, ঠিক 180 ডিগ্রি একদম উল্টা। জাস্ট আয়নিক বন্ধনে যা বৈশিষ্ট্য পড়ছো, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য ঠিক উল্টা। তাহলে আয়নিক বন্ধনে আমরা কি বৈশিষ্ট্য পড়ছি? আয়নিক যৌগগুলো পোলার হয়, তোমরা সমযোজী যৌগগুলো সাধারণত কি হয়? অপোলার হয়। তাহলে লিখে দিই সমযোজী যৌগের বৈশিষ্ট্য। সমযোজী যৌগের বৈশিষ্ট্য, সমযোজী যৌগগুলো কি? অপোলার। এবং সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান। দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান। সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান। এবং সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিম্ন হয়। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিম্ন। সমযোজী যৌগগুলো পানিতে সাধারণত দ্রবীভূত হয় না। দুইটা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, একটু লিখে দেয়। বিশেষ করে পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় এবং পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে। আর অপোলার সমযোজী যৌগ অপোলার দ্রাবক, যেমন বেনজিনে দ্রবণীয়। অপোলার সমযোজী যৌগ অপোলার দ্রাবকে দ্রবণীয়। এখানে দুইটা বৈশিষ্ট্য বললাম। পোলার সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়, পোলার সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে। আমরা জানি পোলার কারা হয়? আয়নিক যৌগগুলো। যে সমযোজী যৌগের ক্ষেত্রে আমি পোলার বলেছি, কিন্তু আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়, আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে। এখানে পোলার সমযোজী যৌগ বলতেছি, তার মানে এটা মানে বুঝতেছো ব্যতিক্রম, এক্সেপশন কোন একটা জিনিস মনে হচ্ছে। এই জিনিসটাকে বলি আমরা পোলারিটি। কি বলি? পোলারিটি। এই পোলারিটি এখন আমরা জানার চেষ্টা করব। পোলারিটি, পোলারিটি, পোলারিটি। তাহলে পোলারিটি কি? পোলারিটি কি? আমরা বলতে পারি সমযোজী যৌগের, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যকে পোলারিটি বলে। জিনিসটা সমযোজী, কিন্তু তার আচার আচরণ আয়নিক যৌগের মতো। আয়নিক যৌগগুলোর যে বৈশিষ্ট্য, যেন পানিতে দ্রবীভূত হয়, বিদ্যুৎ পরিবহন করে, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, সেই বৈশিষ্ট্যগুলো অনেকটা প্রদর্শন করে। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যকে বলে আমরা পোলারিটি। মানে ছেলে মানুষ, তার মধ্যে মেয়ের গুণ খুঁজতেছি, বা মেয়ের মধ্যে ছেলের গুণ, ঠিক অপোজিট। তাহলে জিনিসটা সমযোজী, কিন্তু তার আচার আচরণ কার মতো? অনেকটা আয়নিক যৌগের মতো। তার সমযোজী যৌগের আয়নিক চরিত্র বা বৈশিষ্ট্যকে বলি আমরা পোলারিটি। মানে আয়নিক ক্যারেক্টার ইন কোভ্যালেন্ট বন্ড ইজ কল্ড পোলারিটি। আয়নিক ক্যারেক্টার কার মধ্যে? কোভ্যালেন্ট বন্ডের মধ্যে। এই পোলারিটি আমরা কিভাবে বুঝতে পারবো? এই পোলারিটি সৃষ্টির মূল কারণ হচ্ছে উচ্চ তড়িৎ-ঋণাত্মকতা। উচ্চ তড়িৎ-ঋণাত্মকতার কারণে, পার্থক্যের কারণে মূলত সমযোজী যৌগের অণুতে এই পোলারিটি দেখা যায়। তাহলে কিভাবে বুঝবো এই জিনিসটা? এই জন্য আমি তোমাদের একটু লিখে দিই, কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এবং আসে এবং আসবে। যদি আমরা দেখি কোন একটা অণু আছে, তাদের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার ডিফারেন্স, ইএন মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি। ইএন মানে ইলেকট্রোনেগেটিভিটি বা বাংলা বলে তড়িৎ-ঋণাত্মকতা। ডেল্টা মানে আমরা ডিফারেন্স বুঝেছি। তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি আমরা শূন্য হয়, সেটাকে আমরা বলতে পারবো বিশুদ্ধ সমযোজী যৌগ। বিশুদ্ধ সমযোজী যৌগ, অর্থাৎ এই যৌগের মধ্যে কোনো প্রকার আয়নিক যৌগের বৈশিষ্ট্য নাই। 100% বিশুদ্ধ সমযোজী যৌগ, অর্থাৎ সমযোজী যৌগের যে বৈশিষ্ট্যগুলো তারা 100% মেনে চলে। যদি আমরা দেখি তড়িৎ-ঋণাত্মকতার ডিফারেন্স 0.5 এর কম হয়, সেটাকে আমরা বলবো অপোলার সমযোজী যৌগ। এটাও অপোলার, এটাও অপোলার, এটা একদম বিশুদ্ধ অপোলার, এটা অপোলার সমযোজী যৌগ। মানে এটার মধ্যে কিছু না কিছু আয়নিক চরিত্র থাকবেই। যদি আমরা দেখি তড়িৎ-ঋণাত্মকতার ডিফারেন্স
0.5 এর সমান অথবা বড়, 1.7 বা অনেক বই 1.9 দেওয়া আছে, তাহলে আমরা বলি সেটাকে পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ, যেটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয় আজকে, এই যে পোলারিটি, এটা এক্স্যাক্টলি পোলারিটি। আর যদি দেখি তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স 1.7 এর সমান অথবা এর বড় হয়, তাহলে আমরা বলি সর্বাধিক পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ, বা যেটাকে বলতে পারি আমরা অনেকটা আয়নিক যৌগের মতো, অনেকটা আয়নিক যৌগের মতো। তার মানে তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স 1.7 এর সমান অথবা এর বড় হলে আমরা বলি সর্বাধিক পোলার সমযোজী যৌগ। অনেকে বলে আয়নিক যৌগ। না, একটা ছেলে যদি মেয়ের মতোই হয়, যতই হোক, আমরা বলতে পারবো না সে কমপ্লিটলি মেয়ে, বলতে পারি অনেকটা মেয়ের মতো। তার মানে এর মধ্যে যে আয়নিক ক্যারেক্টার অনেক বেশিও থাকে, আমরা বলতে পারবো না আয়নিক যৌগ, বলতে পারবো না, বলতে পারবো অনেকটা আয়নিক যৌগের মতো। তাহলে এটা দিয়ে আমরা ভর্তি পরীক্ষায় আসা অনেক যৌগ, তার মধ্যে পোলারিটি আছে কি না সেটা আমরা বুঝতে পারবো এটা দিয়ে। এই বৈশিষ্ট্যটা যদি আমরা দেখি এটা থাকে, যেমন আমি বলি যে H2 আসলো, এটা কি সমযোজী যৌগ কিনা। তাহলে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি 2.1, এটারও 2.1, তাহলে ডিফারেন্স করলে কি তড়িৎ ঋণাত্মকতা 0 হবে। তার মানে এটা হচ্ছে একটা বিশুদ্ধ সমযোজী যৌগ O2N2। তাহলে যে অণুতে পরমাণুগুলো একই রকম, মানে অণুতে পরমাণু দুটি যদি একই রকম হয় বা পরমাণুগুলো একই রকম হয়, তাহলে একদম বিশুদ্ধ কি সমযোজী যৌগ। তাহলে মৌলিক গাছগুলো কি বিশুদ্ধ সমযোজী যৌগ। বললাম মিথেন, তাহলে আমরা জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত বলতো। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেনের 2.1। বেশ কয়েকটা লিখে দিই। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, অলরেডি পড়াইছি আমি। তড়িৎ ঋণাত্মকতা মনে রাখার কৌশল আমি ইউটিউবে ভিডিও রাখছি, বা এর আগে আমি পড়াইছি, তারপরে লিখে দিই তোমাদের সুবিধার্থে। কার্বনের 2.5, অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের 3, ফ্লোরিনের 4, যে কয়টা দরকার বিশেষ করে সেগুলো আমি লিখে দিলাম এখানে। তাহলে ডিফারেন্স করলে কত, 0.4। তার মানে এটা কি অপোলার সমযোজী যৌগ। সকল জৈব যৌগগুলোই অপোলার সমযোজী যৌগ। আশা করি বুঝতে পারছো এটা। তার মানে যে অ্যামোনিয়া যদি আমরা খেয়াল করি, তাহলে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, 2.1, নাইট্রোজেন 3.0, ডিফারেন্স করলে কত হবে বলো তো, 0.9। তাহলে এই রেঞ্জের মধ্যে পড়ে না। তাহলে আমরা অ্যামোনিয়াকে বলতে পারবো একটা পোলার সমযোজী যৌগ। পানির ক্ষেত্রে দেখো, আমরা পানি বলি হচ্ছে পোলার সমযোজী যৌগ। তড়িৎ ঋণাত্মকতা 2.1, এটা হচ্ছে 3.5। 3.5 থেকে 2.1 বাদ দাও। তোমরা মনে অনেক সময় বুঝতে পারতেছো না যে স্যার দুইটা বিয়োগ করতে হবে কিনা। কোনো একটা অণুতে যদি একটা বন্ধন পোলার হয়, তাহলে পুরো যৌগটা পোলার হিসেবে ধরে নেওয়া হয়। মানে অনেকগুলো বন্ধন আছে, 4-5টা বন্ধন আছে, কিন্তু যে কোনো একটা বন্ধন পোলার, তাহলে আমি পুরো যৌগটাকে আমরা কি বলতে পারি, পোলার বলতে পারি। তার মানে একটা কি পোলার সমযোজী যৌগ। তার মানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি আমরা মনে রাখবো সেটা হয় পার্শিয়ালি নেগেটিভ, আর যার তড়িৎ ঋণাত্মকতা কম সেটা হয় পার্শিয়ালি পজিটিভ। তাহলে দেখো জিনিসটা ছিল সমযোজী, কিন্তু সেখানে আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হচ্ছে, এই বিষয়টাকে বলে আমরা পোলারিটি। পোলারিটি কি, সমযোজী যৌগের অণুতে আংশিক ঋণাত্মক ও আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হওয়াকে বলা হয় পোলারিটি। কি বলা, সমযোজী যৌগের অণুতে, এটা মিশিয়ে দিলাম বাবা। পোলারিটি কি, সমযোজী যৌগের অণুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়াকে বলে আমরা পোলারিটি। যেটা তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা হয় নেগেটিভ পার্শিয়ালি, যার কম সেটা হয় পার্শিয়ালি পজিটিভ। এই যে আংশিক নেগেটিভ আংশিক পজিটিভ এই যে প্রান্ত সৃষ্টি হলো সমযোজী যৌগটা, এটাকে বলে আমরা পোলারিটি। পোলারিটি কাকে বলে, সমযোজী যৌগের অণুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়াকে বলে আমরা পোলারিটি। এই যৌগটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, হাইড্রোজেন 2.1, ডিফারেন্স করলে 1.9। দেখো এই যে লাস্টে লিখছিলাম আমরা 1.7 এর সমান বা বেশি হলে, তাহলে এইচএফ হচ্ছে একটা সর্বাধিক পোলার সমযোজী যৌগ বা অনেকটা আয়নিক যৌগের মতো। তাহলে পোলারিটি বিষয়টা বুঝতে পারছি কিনা। অনেক সময় এই মান দিয়ে কিন্তু আসলে পোলারিটি আমরা বুঝতে পারি না, বা মান মনে রাখাও আমাদের সম্ভব হয় না। পোলারিটি বিশেষ করে আসলে দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে বন্ধনের পোলারিটি আর একটা অণুর পোলারিটি। আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম বন্ধনের পোলারিটি,
কিন্তু বন্ধন পোলার হলে আসলে যৌগটা পোলার হয় না, এক্ষেত্রে আকৃতিও বিবেচনা করা লাগে। তাহলে আমরা ওই দিকে না যাই। তাহলে আমরা কিভাবে সহজে বুঝতে পারবো, ভর্তি পরীক্ষা কোনো একটা কোশ্চেন আসলো যে এই যৌগটা পোলার হবে না অপোলার হবে। সাপোজ CH4 এটা পোলার না অপোলার, বা CH3Cl বা CH2Cl2, CHCl3, CCl4 পোলার না অপোলার। মিথেনের ক্ষেত্রে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু কোনটা? যেটা সংখ্যায় কম বা যার যোজনী সর্বোচ্চ, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা। তা আমরা যদি দেখি কেন্দ্রীয় পরমাণুর সাথে সারাউন্ডিং যে অ্যাটম আছে বাবা, সারাউন্ডিং অ্যাটম গুলো সেম, তাহলে আমরা বলবো সেটা হবে অপোলার। সারাউন্ডিং অ্যাটম সেম হলে অপোলার, সারাউন্ডিং অ্যাটম যদি ডিফারেন্ট হয় তাহলে বলবো আমরা পোলার। এটা দিয়ে তুমি অনেক প্রশ্নের উত্তর সহজেই করতে পারবা। সারাউন্ডিং অ্যাটম গুলো কি হয়ে গেছে বলতো? সেম হয়ে গেছে। এটাকে বলি আমরা প্রতিসম। কি বলি? প্রতিসম অণু। তাহলে প্রতিসম অণু থাকলে তুমি মেরে দিবা অপোলার। আর অপ্রতিসম যদি অণু থাকে তাহলে বলবো আমরা পোলার। অপ্রতিসম অণু কোনটা? যদি এটা বলি, দেখো কার্বন হাইড্রোজেন আছে তিনটা, ক্লোরিন আছে, তোমার সারাউন্ডিং অ্যাটম গুলো কিন্তু সেম নয়। সারাউন্ডিং অ্যাটম কিন্তু দেখো হাইড্রোজেন ক্লোরিন, তাহলে এটা হবে অপ্রতিসম অণু। তাহলে অপ্রতিসম অণু হলে এটা কি হবে? পোলার হবে। এটাও কি অপ্রতিসম অণু? এটা হবে পোলার। এটাও কি অপ্রতিসম অণু? এটা কি পোলার। কার্বন দেখো ক্লোরিন আছে চারটা, সারাউন্ডিং অ্যাটম সেম না, এটা হচ্ছে প্রতিসম অণু। প্রতিসম অণু হলে কি হয়? অপোলার হয়। কি এখন আরো সহজ হয়ে গেল না? অপোলার হয়। আর যদি আমরা দেখি যে প্রতিসম অণু কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে, প্রতিসম অণু কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে কিন্তু পোলার হবে। PCl5 এটা কি প্রতিসম না? হ্যাঁ প্রতিসম, তাহলে এটা কি? অপোলার। কিন্তু PCl3 এটা কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই এটা হচ্ছে পোলার। বুঝতে পারছো? তাহলে SO3 এটা কি? অবশ্যই অপোলার। কেন অপোলার? কেন সারাউন্ডিং অ্যাটম গুলো সেম, এটা হচ্ছে প্রতিসম। আশা করি বুঝতে পারছো। এটা দিয়ে আমরা কিন্তু সহজে পোলারিটি নির্ণয় করতে পারবো। তা তোমাদের একটা কোশ্চেন দেই, তোমরা আমাকে বলবে যে এটা পোলার না অপোলার। C6H6 বেনজিন এটা পোলার না অপোলার? তোমরা অবশ্যই এই ভিডিও কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা পোলারিটি বুঝতে পারছো কিনা। এখন আমরা আরো একটা জিনিস জানার চেষ্টা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে বলে আমরা পোলার আয়ন। আগেটা ছিল পোলারিটি, এটা বলে পোলার আয়ন, ইংলিশে বলি পোলারাইজেশন। পোলারাইজেশন পোলারাইজেশন তাহলে পোলার আয়ন বা পোলারাইজেশন কি? ওটা ছিল সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। তাহলে আয়নিক যৌগগুলো দেখা যায় 100% আয়নিক ক্যারেক্টার প্রদর্শন করে না, তাদের মধ্যে কিছু না কিছু সমযোজী চরিত্র থাকে। তা আয়নিক যৌগগুলোর মধ্যে যে সমযোজী চরিত্র পাওয়া যায় এই বিষয়টাকে বলা হয় পোলার আয়ন। পোলার আয়ন কি? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে বা চরিত্রকে আমরা কি বলি? আমরা বলি পোলার আয়ন। মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ড ইজ কল পোলারাইজেশন। তাহলে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, কোভ্যালেন্ট ক্যারেক্টার কার ভেতরে? আয়নিক কম্পাউন্ডের ভেতরে, এটা বলি পোলার আয়ন। মানে পোলার কি হয়? এই যে এটা প্লাস, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন সাধারণত আকারে বড় হয়, অ্যানায়ন। তার প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ থাকবে। তাহলে এই যে কোনো একটা অ্যাটমের শেপ কি থাকে? সাধারণত গোলাকার থাকে। আর সমযোজী মানে কি? সেখানে শেয়ার হবে। তাহলে ক্যাটায়নের আকর্ষণে যদি এই যে অ্যানায়নের যে গোলাকার শেপটা যদি এরকম ডিস্টর্টেড হয়ে যায়, এরকম বিকৃত হয়ে যায়, মনে হচ্ছে শেয়ার হবে, অ্যানায়নের আকার কি হচ্ছে? বিকৃতি, মনে হচ্ছে অনেকটা শেয়ার হবে, এখনই শেয়ার হবে মনে হচ্ছে। ক্যাটায়নের আকর্ষণে অ্যানায়নের আকারের বিকৃতিকে আমরা বলি পোলার আয়ন। পোলার আয়ন কাকে বলে? ক্যাটায়নের আকর্ষণে অ্যানায়নের আকারের বিকৃতিকে বলে আমরা পোলার আয়ন। পোলার আয়ন এক্স্যাক্টলি দুইটা কারণে হয়। ক্যাটায়নের কারণে
এবং অ্যানায়নের কারণে। ক্যাটায়নের যে ক্ষমতা এটাকে বলে পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার। আর অ্যানায়নের কারণে যেটা হয় সেটাকে বলি আমরা পোলারায়ন। সে পোলারায়ন তাহলে এক্স্যাক্টলি কি? অ্যানায়ন। আর পোলারাইজেশন বা পোলারায়ন ক্ষমতা বা ধ্রুবায়ন ক্ষমতা এটা মূলত কার কারণে হয়? ক্যাটায়নের কারণে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের উপরই মূলত পোলারায়ন ক্ষমতা নির্ভর করে। তাহলে কোনো একটা যৌগের পোলারায়ন কম হবে না বেশি হবে, সেই জন্য একটা নীতি আছে, সেটাকে বলে আমরা ফাজানের নীতি। ফাজানের নীতি। ফাজানের নীতি কি? ফাজানের নীতি দ্বারা আমরা বলতে পারি কোন আয়নিক যৌগের মধ্যে সমযোজী চরিত্র বেশি। অর্থাৎ ফাজানের নীতি যদি মানে যৌগটা অধিক আয়নিক হবে না, অধিক সমযোজী হবে। যৌগগুলো আয়নিক, কিন্তু আয়নিক যৌগগুলোর মধ্যে কোনটার ভেতরে সমযোজী চরিত্র বেশি আছে সেটা প্রকাশ করার যে মাধ্যম বা নীতি সেটাকে বলে আমরা ফাজানের নীতি। ফাজানের নীতি দ্বারা কিন্তু কখনো আমরা বলতে পারি না কত পার্সেন্ট আয়নিক বা কত পার্সেন্ট সমযোজী, শুধুমাত্র জাস্ট কম্পেয়ার করতে পারি দুইটা আয়নিক যৌগের মধ্যে কোনটা সমযোজী চরিত্র বেশি, কোনটা সমযোজী চরিত্র কম, বা কোনটা আয়নিক চরিত্র বেশি, কোনটা আয়নিক চরিত্র কম, সেটাকে ফাজানের নীতি। তাহলে ফাজানের নীতি হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করার নীতিকে বলে আমরা ফাজানের নীতি। ফাজানের নীতিটি নিম্নরূপ। কি কি? ক্যাটায়নের আকার ছোট হলে, ক্যাটায়নের আকার ছোট হলে, অ্যানায়নের আকার বড় হলে, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ সংখ্যা বা চার্জ ঘনত্ব, যেটাই বলো, চার্জ সংখ্যা বাড়লে তো ঘনত্ব বাড়বে। ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ সংখ্যা বেশি হলে ক্যাটায়নের ডি ও এফ অরবিটালে ইলেকট্রন বেশি থাকলে যৌগটি অধিক সমযোজী ধর্ম দেখায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো মানলে যৌগটি অধিক সমযোজী ধর্ম দেখায়। তোমরা এটা ভুল করো। তোমরা অনেকে মনে করো ফাজানের নীতি মনে হয় মানলে মনে হয় যৌগটা অধিক আয়নিক হয়। না, ফাজানের নীতি যদি কেউ ফলো করে যৌগটা অধিক সমযোজী ধর্ম দেখাবে। তার মানে আয়নিক যৌগের যে সমযোজী চরিত্র বেশি না কম এটা মানার যে নীতি বা আমরা কম্পেয়ার করে বলতে পারার যে নীতি সেটা এক্স্যাক্টলি ফাজানের নীতি। মানে ফাজানের নীতি যারা মানবে তারা সমযোজী ধর্ম বেশি হবে, তার মানে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, পানিতে কম দ্রবণীয় হবে, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম হবে। আমি বেশ কয়েকটা কোশ্চেন দিই, তাহলে ফাজানের নীতি কি তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। যদি তোমাকে বলি সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি, কোনটির গলনাঙ্ক উচ্চ বা বেশি, তিনটার মধ্যে বললাম। প্রথমে অপশনগুলো যেগুলো থাকবে এই অপশনগুলোর মধ্যে প্রথমে যে ক্যাটায়ন বা অ্যানায়নটা কমন থাকবে সেটা আমরা বিবেচনা করব না। সবগুলোর মধ্যে ক্লোরিন আছে, দেখো, তা ক্লোরিন নিয়ে আমরা চিন্তা করব না, চিন্তা করবো আমরা সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম নিয়ে। দেখো এখানে কিন্তু পরমাণুর কথা বলেনি, বলছে ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কি? ধনাত্মক আধান বিশিষ্ট আয়নকে বলি আমরা ক্যাটায়ন, ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নকে বলি আমরা অ্যানায়ন। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ধাতু, ক্যাটায়ন। এখন আমাদের বুঝতে হবে কোন অ্যানায়ন আকারে ছোট। তা আমরা জানি যে নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে তত ব্যাসার্ধ কমে যাবে, পরমাণুর আকার তত ছোট হবে। এটা দেখো, প্রোটন আছে এখানে 13টা, ইলেকট্রন আছে 10টা। এখানে প্রোটন 12টা, ইলেকট্রন কয়টা? 10টা। এখানে প্রোটন 11টা, ইলেকট্রন কয়টা? 10টা। তাহলে কেন্দ্রের টান কোথায় বেশি? অ্যালুমিনিয়াম 3+, এটার ক্ষেত্রে বেশি হবে, কারণ ইলেকট্রন কম, কেন্দ্রের দিকে টান বেশি মানে আকর্ষণ বেশি। তাহলে আকর্ষণ বেশি মানে কি? আকার কি? ছোট হবে। সাইজের ক্রম যদি দেখায়, সাইজ বড় কি? সোডিয়াম প্লাসের সাইজ বড়, অ্যালুমিনিয়াম 3+ এর আকার ছোট। বলছে ক্যাটায়নের আকার ছোট হলে যৌগটা অধিক সমযোজী হবে। বলে গলনাঙ্ক বেশি কার?
আয়নিকের বৈশিষ্ট্য। তাহলে ক্যাটায়নের আকার ছোট মানে অধিক সমযোজী। যদি বলতো কোনটা গলনাঙ্ক কম, তাহলে উত্তর হতো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। যেহেতু গলনাঙ্ক বেশি, তাহলে এর উল্টা হবে, তাহলে হবে এটা। বুঝতে পারোনি? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, এখানে দিই বাবা, দ্রুত শেষ হয়ে যাবে। সিলভার ফ্লোরাইড ও সিলভার ক্লোরাইডের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক কম? কোনটির স্ফুটনাঙ্ক কম? তাহলে আমরা এখন কম্পেয়ার করব কি নিয়ে? কম্পেয়ার করবো আমরা ফ্লোরিন আর ক্লোরিন নিয়ে, কারণ সিলভার হচ্ছে কমন, কমন জিনিসটা বাদ দেবো। এভাবে কম্পেয়ার করব না, কারণ এটা পরমাণুর জন্য নয়, ক্যাটায়ন অ্যানায়নের জন্য। ক্লোরিন ক্লোরিন হচ্ছে অ্যানায়ন। তাহলে আকারে কোনটা বড় হবে বলো তো? ক্লোরিন মানে কি 2 8 7 ইলেকট্রন গ্রহণ করে নিঃস্ব গ্যাস হয়ে গেছে 2 8 8, যে 2 8, মানে অবশ্যই এটার আকার বড়। তাহলে আকার বড় হলে অধিক সমযোজী হয়, অ্যানায়নের আকার বড় হলে অধিক সমযোজী হয়, আর অধিক সমযোজী হলে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে এই দুটার মধ্যে কোনটা স্ফুটনাঙ্ক কম হবে? অবশ্যই এটা, কারণ এটা ফাজানের নীতি মানতেছে। ফাজানের নীতি মানলে যৌগের অধিক সমযোজী হয়, স্ফুটনাঙ্ক কম মানে সমযোজী। উত্তর হবে সিলভার ক্লোরাইড। আর যদি বলতে কোনটার স্ফুটনাঙ্ক বেশি, তাহলে উত্তর হতো সিলভার ক্লোরাইড। আশা করি বুঝতে পারছো। আরেকটা কোশ্চেন দিই, বললাম তোমাকে বেরিয়াম হাইড্রোক্সাইড ও বেরিয়াম সালফেট এর মধ্যে কোনটির বেশি পানিতে দ্রবণীয়? কোনটি বেশি পানিতে দ্রবণীয়? তাহলে পানিতে দ্রবণীয় হওয়া কার বৈশিষ্ট্য বলতো? অধিক পানিতে দ্রবণীয় করা হয়, আয়নি যৌগগুলো হয়। এখন বেরিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড আর সালফেট আয়ন, এখানে কিন্তু ছোট বড় দিয়ে তুমি উত্তর করতে পারবে না, কারণ আমরা বুঝতে পারতেছি না হাইড্রোক্সাইড এবং সালফেট আকারের মধ্যে কোনটা বড়। কিন্তু আরো একটা এখানে আছে, দেখো, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ সংখ্যা বেশি হলে তোমাকে চিন্তা করতে হবে যে কোনটা দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারতেছো। অনেকটা রুলস রেগুলেশন আছে অনেকগুলো, কোন ক্রাইটেরিয়া ফলো করে আমরা অনেকটা আইনের মতো বলতে পারি, আইনের ধারার মতো, কোন ধারায় এটা ফেলা যায়। আমরা আকার দ্বারা এটাকে বলতে পারতেছি না, কিন্তু এটা চার্জ -1, এটা চার্জ হচ্ছে -2। সালফেট হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে যৌগমূলক, এটা হচ্ছে যোজনী 2, এটা যোজনী 1। তাহলে চার্জ -1 -2, চার্জ সংখ্যা কার বেশি দেখো তো? চার্জ সংখ্যা বেশি হলে অধিক সমযোজী হয়, চার্জ সংখ্যা এটা বেশি, তার মানে সে পানিতে কম দ্রবণীয় হবে। পানিতে দ্রবণীয় কারা হয়? আয়নিক যৌগগুলো হয়, এই উল্টা হবে, তাহলে এটা হবে অধিক পানিতে দ্রবণীয়। এখনো কি বুঝতে পারোনি? বুঝতে পারছো কি? আচ্ছা, লাস্ট আর একটা কোশ্চেন দেবো, দিয়ে শেষ করব। যদি বলি কপার ক্লোরাইড, এখানে দিই, দ্রুত হোক। কপার ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি বেশি বিদ্যুৎ পরিবহন করে? কোনটি বেশি বিদ্যুৎ পরিবহন করে? বিদ্যুৎ পরিবহন করা কার বৈশিষ্ট্য? আয়নিকে। দেখো, এই যে কপার ক্লোরাইড, কপার আমরা জানি 4s1 3d10, কপার 29, আর্গন আছে, আর্গন লিখলাম না। ডি অরবিটাল আছে না? নাই, আছে। সোডিয়ামের ক্ষেত্রে কি 1s2 2s2 2p6 3s1। আমরা বলছি ক্যাটায়নে ডি ও এফ এ যদি ইলেকট্রন থাকে, ভাবার দরকার নাই, সেটা অবশ্যই অধিক সমযোজী চরিত্র দেখাবে। বিদ্যুৎ পরিবহন করা কার বৈশিষ্ট্য? আয়নিকের। তাহলে উত্তর হবে কপার ক্লোরাইড। বিদ্যুৎ বেশি বলছে, সরি, তাহলে হবে সোডিয়াম ক্লোরাইড। যদি কম বলতো তাহলে কপার ক্লোরাইড হতো। বুঝতে পারছো কি? তার মানে ডি অরবিটাল যদি থাকে অধিক সমযোজী হবে। আশা করি আমরা বুঝতে পারছি না? অনেকটা কি ক্লিয়ার হয়ে গেছে না? আরেকটা কোশ্চেন দিয়ে শেষ করব, এটা অনেক সময় ভুল করি। আমরা মনে রাখবো ফাজানের নীতি যদি কেউ মানে বাবা, তার সবকিছুই কমবে। শুধু ফাজানের নীতি মানলে একটা জিনিস বাড়বে, সেটা হচ্ছে যৌগটা তীব্র বর্ণ প্রদর্শন করে, তীব্র বর্ণ প্রদর্শন করবে। ফাজানের নীতি মানলে সবকিছুই কমবে, গলনাঙ্ক কমবে, স্ফুটনাঙ্ক কমবে, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমবে, পানিতে কম দ্রবণীয় হবে। শুধুমাত্র ফাজানের নীতি মানলে কালার, ডার্ক কালার, তীব্র বর্ণ প্রদর্শন করবে। যদি বলি সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, কোনটি বর্ণ তীব্র? উত্তর কি হবে? তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন।
তাহলে এইদিকে যাচ্ছি, তাহলে অ্যানায়নের আকার বড়, অ্যানায়নের আকার বড়, অ্যানায়নের সাইজ বড় হচ্ছে, অ্যানায়নের সাইজ বড় হলে মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে মানে কি যৌগটা তীব্র বর্ণ দেবে, বর্ণ তীব্র হবে। তার মানে এইটা হবে উত্তর। আমরা যদিও অনেকে মুখস্থ হয়তো বা জানি সিলভার ক্লোরাইড হচ্ছে কালারলেস, সিলভার ক্লোরাইড হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে ইয়েলো কালার, এটা হচ্ছে ডার্ক ইয়েলো কালার, তীব্র হলুদ বর্ণ। তাহলে কালারলেস, হোয়াইট, ইয়েলো, ডার্ক ইয়েলো, উত্তর হবে এটা। আমরা লাস্ট একদম সামারি করি। ফাজানি নীতি মানলে সবকিছুই কমবে, দ্রবণীয়তা কমবে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রবণীয়তা সবই কমবে, শুধুমাত্র ফাজানি নীতি মানলে তীব্র বর্ণ প্রদর্শন করবে। তা তোমাদের একটা কোশ্চেন দেবো, তোমরা এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা। যদি বলি SnCl2 ও SnCl4 এই দুটা যৌগের মধ্যে কোনটি অধিক আয়নিক, কোনটি অধিক আয়নিক, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ফাজানের নীতি বুঝতে পারছো কিনা। আশা করি তোমরা ফাজানের নীতি ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমরা আর একটা বন্ধন নিয়ে আলোচনা করব, সেটাকে বলি আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন। এখানে লিখিনি, ভুলে গিয়েছি আমি, সন্নিবেশ সমযোজী বন্ধন, এটা এখন আমরা পড়ব। সন্নিবেশ সমযোজী বন্ধন, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, বা এর আর এক নাম ডেটিভ বন্ডও বলা হয়, ডেটিভ বন্ড। সন্নিবেশ সমযোজী বন্ধন কি? সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা মনে রাখবো, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের সমযোজী বন্ধন, বিশেষ ধরনের সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, আমরা মনে রাখবো সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, কিন্তু একটা বিশেষ টাইপ। এই জন্য বললাম সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে একটা বিশেষ ধরনের সমযোজী বন্ধন। যেমন একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। মনে করো তোমার ব্যাট আছে এবং তোমার বল আছে। হ্যাঁ, আমার ছেলে মায়ানের ব্যাট বল কিন্তু এইরকমই, ছোট ব্যাট খেলি, ব্যাট বল আছে, এবং তোমার ফ্রেন্ড, তুমি যার সাথে খেলো তার শুধুমাত্র বল আছে, এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের অবস্থা। তোমার ব্যাট বল উভয়ই ছিল, তোমার ফ্রেন্ডের শুধু বল আছে। নর্মাল আমরা কি করি, তোমার ফ্রেন্ডের যদি বল থাকে, তোমার ব্যাট বল উভয়ই থাকলেও তুমি শুধু ব্যাটটা নিয়ে যাবে, কারণ দুইজনে যেহেতু খেলবে, মানে এই ব্যাটটা তোমার ফ্রেন্ডও ইউজ করবে, তুমিও করবে, এই বলটা তুমিও ইউজ করবে, তোমার ফ্রেন্ডও করবে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন এক্স্যাক্টলি কি? দুইজনই দেবে এবং দুইজনই শেয়ার করবে, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আল্লাহ না করুক এই বলটা যদি ফেটে যায় বা হারিয়ে গেছে, হারিয়ে যায়, আমরা চাই না এই কাজ হোক, যদি হয় বাই চান্স, তাহলে কি করতে হবে? তোমারই ব্যাট, এই যে তুমি যে বলটা তুলে রাখছিলে সেটা নিয়ে আসতে হবে, কারণ তুমি তো একা একা খেলতে পারবে না, বল থ্রো করার জন্য কাউকে লাগবে। তোমার ব্যাট বল উভয়ই এখন শুধু তোমার ফ্রেন্ড, রেড মার্কার দিচ্ছি যেন তোমার বুঝতে সুবিধা হয়, তোমার ব্যাট বল উভয়ই এখন শুধুমাত্র অনলি তোমার ফ্রেন্ড সাথে থাকবে। খেলা হবে কি? অবশ্যই অবশ্যই খেলা হবে, খেলা হবে, কারণ তোমার ব্যাট বল উভয়ই আছে, তোমার ফ্রেন্ডও আছে। তোমার ফ্রেন্ড এখন ব্যাট বল উভয়ই কি শেয়ার করবে না? তুমিও তো শেয়ার করবে। এটাকে বলি আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন। এর চাইতে আর সহজ উদাহরণ দেওয়া সম্ভব নয়, প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। তার মানে এখানে শেয়ার করতেছে, এখানে আগের ক্ষেত্রেও দুইজনই শেয়ার করছে, কিন্তু কন্ট্রিবিউট করছিল, দিচ্ছিল কয়জন? দুইজন। কিন্তু এখানে ব্যাট বল তোমার একার, কন্ট্রিবিউট করেছ কয়জন? একজন, কিন্তু শেয়ার করতেছে কয়জন? দুইজন। এখানে শেয়ার করে দুজন, এখানেও দুইজন, কিন্তু এখানে দেয় দুজন, এখানে দেয় কয়জন? একজন। এটা হচ্ছে পার্থক্য। এই জন্য বলে বিশেষ ধরনের কি সমযোজী বন্ধন। বাস্তবে একটা উদাহরণ দিই, তোমার ফ্রেন্ড কেক নিয়ে আসছে বার্থডে, সবাই মিলে তোমরা ওই কেকটা খেলে, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। বড় ভাইয়ের সঙ্গে দেখা, চা খেলে, বিল দিল বড় ভাই, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তোমরা সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে একটা বিশেষ ধরনের সমযোজী বন্ধন।
এখানে যে ব্যাট বল উই ছিল তোমার বড় লোক, এটাকে বলি আমরা লিগ্যান্ড। লিগ্যান্ড কি? দাতা পরমাণুকে বলি আমরা লিগ্যান্ড। কি পরমাণু বাবা? দাতা পরমাণু। আর এই তোমার ফ্রেন্ড ছিল না কিছু, এটা বলে গ্রহীতা পরমাণু, অ্যাকসেপ্টর অ্যাটম, ডোনার অ্যাটম, তারপরে ডোনার অ্যাটম, অ্যাকসেপ্টর অ্যাটম। ডোনার অ্যাটম থেকে অ্যাকসেপ্টর অ্যাটমের দিকে তীর চিহ্ন দ্বারা সন্নিবেশ সহজীবী বন্ধন প্রকাশ করা। সন্নিবেশ সহজীবী বন্ধন আমরা কিভাবে প্রকাশ করি? দাতা পরমাণু থেকে গ্রহীতা পরমাণুর দিকে তীর চিহ্ন দ্বারা। ডোনার অ্যাটম থেকে অ্যাকসেপ্টর অ্যাটম, এই ডোনার অ্যাটমকে আমরা কি বলি? লিগ্যান্ড বলি। এই ডোনার অ্যাটমকে আমরা কি বলি? লিগ্যান্ড। লিগ্যান্ড কারা? মুক্তজোর ইলেকট্রন দান করতে সক্ষম যারা, তাদের বলে লিগ্যান্ড। যেমন অ্যামোনিয়া একটা লিগ্যান্ড, মুক্তজোর ইলেকট্রন আছে। পানি একটা লিগ্যান্ড, মুক্তজোর ইলেকট্রন আছে দুইটা। কার্বনিল একটা লিগ্যান্ড। বা Cl মাইনাস, Br মাইনাস, OH মাইনাস, এগুলো সবই কি লিগ্যান্ড? লিগ্যান্ড দুই প্রকার, এটা হচ্ছে পশম লিগ্যান্ড, এটা হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড। আশা করি আমরা বুঝতে পারছি। তো সন্নিবেশ সমজীবী বন্ধন হচ্ছে একটা বিশেষ ধরনের সমজীবী বন্ধন। তাহলে এই বন্ধন কারা গঠন করবে? মানে অ্যামোনিয়া, মুক্তজোর ইলেকট্রন ছিল একটা। H প্লাস যদি বলি, এটাতে কোনো কিন্তু ইলেকট্রন নেই, তাহলে এর কটা ইলেকট্রন দরকার? দুইটা। এর মুক্তজোর ইলেকট্রন দুইটা আছে, তো এইভাবে অ্যামোনিয়াম আয়ন গঠন করে। তাহলে অ্যামোনিয়া আয়নের মধ্যে কি বন্ধন আছে? সন্নিবেশ সমজীবী বন্ধন আছে। মনে করো BF3, বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে একটা অষ্টক সংকোচন যৌগ, একটু পরেই পড়াচ্ছি আমি, একটু দেখাই। এই দেখো, প্রত্যেকটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন আছে? দুইটা করে। তিন দুনে কত? 6টা। আমরা জানি হয় অষ্টক হবে, না ডুয়েট হবে, এটা কিন্তু 8টা হয়নি। তাহলে যদি অ্যামোনিয়া থাকতো এর পাশে, এর দুইটা ইলেকট্রন বেশি আছে আর দুইটা ইলেকট্রন কম আছে, এদের মধ্যে যে বন্ধন, এটা হচ্ছে সন্নিবেশ সমজীবী বন্ধন। তাহলে সন্নিবেশ সমজীবী বন্ধন কি? যে সমজীবী বন্ধনে বন্ধন জোড় ইলেকট্রনকে কেবলমাত্র একটি পরমাণু দান করবে, অপর পরমাণু শুধুমাত্র সাথে থেকে বন্ধন জোড় ইলেকট্রনকে সমভাবে শেয়ার করবে, সেই সমজীবী বন্ধনকে বলি আমরা সন্নিবেশ সমজীবী বন্ধন। বুঝতে পারোনি? যে সমজীবী বন্ধনে বন্ধন জোড় ইলেকট্রনকে কেবলমাত্র একটি পরমাণু দান করবে, অপর পরমাণুর সাথে থেকে বন্ধন জোড় ইলেকট্রনকে সমভাবে শেয়ার করবে, সেই সমজীবী বন্ধনকে বলি আমরা সন্নিবেশ সমজীবী বন্ধন। এখানে একটি পরমাণু দান করতেছে, কিন্তু এই ইলেকট্রন জোড়টা উভয় পরমাণু কি শেয়ার করতেছে, তাই এটা হচ্ছে একটা সন্নিবেশ সমজীবী বন্ধন। আশা করি সন্নিবেশ সমজীবী বন্ধন কি তোমরা বুঝতে পারছো। এখন বললাম অষ্টক সংকোচন, বা আরেকটা টার্ম আছে অষ্টক সম্প্রসারণ। এই জিনিসটা তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার এখন চেষ্টা করবো একটু তোমাদের। এখানে টাইটেল দেখতেছ, অষ্টক নিয়মের ব্যতিক্রম। এটা কি বলছি? অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম মানে কি? সর্বস্থ শক্তি স্তরে বন্ধন গঠনে 8টি ইলেকট্রন থাকবে, 8টি ইলেকট্রন থাকবে, এটা হচ্ছে অষ্টক নিয়ম। দেখা যায় কিছু কিছু যৌগ আছে তারা 8টা ইলেকট্রন না থেকেও বন্ধন গঠন করেছে। যেমন আমরা বলি BF3, AlCl3, BeCl2। দেখো এদের যদি আমরা একটু দেখাই, এখানে বন্ধন কয়টা? 3টা। একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে কয়টা ইলেকট্রন আছে? 6টা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও খেয়াল করে দেখো, ইলেকট্রন আছে কয়টা? 6টা। এখানে 2 দ্বিগুণ 4টা, মানে 8-এর কম যদি ইলেকট্রন থাকে, 8-এর কম, 8-এর কম, তাহলে আমরা বলি অষ্টক সংকোচন যৌগ। কি বলি? অষ্টক সংকোচন যৌগ, বা ইনকমপ্লিট অক্টেট, বা অসম্পূর্ণ যৌগ, অষ্টক যৌগ, অসম্পূর্ণ অষ্টক যৌগ বলা হয়। যদি আমরা PCl5 দেখি, SF6 দেখি, IF7 দেখি, তাহলে এখানে কয়টা হবে? 10টা ইলেকট্রন আছে, এখানে 12টা, এখানে 14টা, 8-এর কি বেশি। এই ধরনের যৌগগুলোকে বলি আমরা অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ। এই জন্য আমরা বলি PCl3 ও PCl5 গঠিত হয়, কিন্তু NCl3 গঠিত হলেও NCl5 গঠিত হয় না। ফসফরাস ট্রাইক্লোরাইড ও পেন্টাক্লোরাইড গঠিত হয়, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড হয়, পেন্টাক্লোরাইড হয় না। মনে রাখবো আমরা এটা। তাহলে অষ্টক সম্পূর্ণ যৌগ কোনটা?
যেমন মিথেন CH4, দেখো খেয়াল করে এখানে দুটো করে ইলেকট্রন আছে, 4 কত 8টা। এটা হচ্ছে একটা অষ্টক নিয়ম যৌগ, অষ্টক সম্পন্ন যৌগ। অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি 3 6টা ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন আছে 2টা। এটাও কি 8টা ইলেকট্রন আছে, অষ্টক নিয়ম। মানে এগুলো হচ্ছে অষ্টক অসম্পূর্ণ, এগুলো হচ্ছে অষ্টক সম্প্রসারণ যৌগ, এগুলো পরীক্ষা আসে। এছাড়াও বেশ কিছু কোশ্চেন আসে খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের একটু দেখানোই দরকার। যে কোনো একটা যৌগ দিয়ে বলে এইটা কি ধরনের যৌগ, আয়নিক, সমযোজী, সন্নিবেশ, এরকম কোশ্চেন গুলো আসে। তাহলে আমরা কিভাবে উত্তর করব? টাইটেল দিই বাবা, একই যৌগে বিভিন্ন রকম বন্ধন, একই যৌগে বিভিন্ন রকম বন্ধন, একই যৌগে বিভিন্ন রকম বন্ধন। যদিও অলরেডি টাইটেল দিয়েই ফেললাম। সাধারণত কোন একটা যৌগে যদি বলি এই যৌগটা কি ধরনের যৌগ, সাধারণত আমরা যে কোনো একটা নির্দিষ্ট বন্ধনের কথা বলি, আয়নিক, সমযোজী, সন্নিবেশ। এভাবে উত্তর করা উচিত নয়। টু মেনি থিংস ইন অন প্লেস, একটা জায়গায় অনেকগুলো জিনিস থাকতে পারে না, যেমন একই যৌগে বিভিন্ন রকম বন্ধন থাকতে পারে। যেমন আমি কয়েকটা দিই, বললো CH4, NaCl, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন, সালফেট আয়ন, এভাবে আসলো, এরকম করে কোশ্চেন আসলো। বা আসলো কপার সালফেট 5 অণু পানি, ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু পানি, বা CuNH3 4SO4, জটিল যৌগগুলো আসলো। এরকম ভাবে যদি আসে তাহলে আমরা উত্তর করব কিভাবে? বা আরো আসতে পারে, যেমন আসলো পটাশিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, অনেকগুলো লিখলাম। যৌগগুলো কি ধরনের যৌগ আমরা মনে রাখবো, নিয়মটা লিখে দিই। দুটি পরমাণু দ্বারা গঠিত যৌগ, দুটি পরমাণু দ্বারা গঠিত যৌগ হয় সেটা আয়নিক হবে, না হয় সেটা সমযোজী হবে। আয়নিক বন্ধন হবে, নাহলে সমযোজী বন্ধন হবে। দুইটা পরমাণু দ্বারা গঠিত যৌগ হয় আয়নিক হবে, নয় সমযোজী হবে। এখানে দেখো দুইটা পরমাণু দ্বারা গঠিত, কিন্তু হাইড্রোজেন 4টা থাক, কিন্তু পরমাণুর ধরন কয়টা? দুইটা, কার্বন, হাইড্রোজেন, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো। যদি দেখি আমরা ধাতু এবং অধাতু থাকে, তাহলে আমরা আয়নিক বলবো। ধাতু কারা? গ্রুপ 1 2 13, এগুলো আয়নিক। আর যদি দেখি আমরা অধাতু থাকে, তাহলে বলবো আমরা সমযোজী। যেমন কার্বন যদি থাকে, হাইড্রোজেন যদি থাকে, কি আছে কার্বন এবং 2টা অ্যাটম, তাহলে এটা আমরা বলবো সমযোজী। সোডিয়াম কি 1 নম্বর গ্রুপে আছে, এখানে আয়নিক বন্ধন আমরা বলবো। ম্যাগনেসিয়াম কি 2 নম্বর গ্রুপে, আয়নিক। অ্যামোনিয়া, হাইড্রোজেন আছে, তাই সমযোজী। আশা করি বুঝতে পারছো। অ্যাটম যদি 2 ধরনের থাকে, একটা অ্যাটমে অনেকগুলো থাক, সমস্যা নেই, তাহলে উত্তর হবে আয়নিক অথবা সমযোজী। যদি আমরা দেখি 2 এর অধিক পরমাণু দ্বারা গঠিত একটা যৌগ আছে, তাহলে আমি বলবো 3 ধরনের বন্ধন আছে। কয় ধরনের? 2 এর অধিক পরমাণু দ্বারা গঠিত যৌগ 3 ধরনের বন্ধন থাকবে। কি কি? আয়নিক, কোভ্যালেন্ট মানে সমযোজী, একটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, তাহলে খেয়াল করে দেখো, এই যে পটাশিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন, পটাশিয়াম, সালফার, অক্সিজেন, এগুলো কি 2 এর অধিক অ্যাটম দ্বারা গঠিত না? 3 ধরনের বন্ধন আছে। কি কি? আয়নিক, সমযোজী, সন্নিবেশ। আশা করি বুঝতে পারছো। যদি আমরা দেখি চার্জযুক্ত যৌগমূলক আছে, চার্জযুক্ত আয়ন আছে, তাহলে বুঝবো 2 ধরনের বন্ধন আছে। একটা হচ্ছে সমযোজী প্লাস সন্নিবেশ সমযোজী প্লাস সন্নিবেশ সমযোজী। তাহলে এখানে কি ধরনের বন্ধন আছে? 2 ধরনের, সমযোজী প্লাস সন্নিবেশ সমযোজী, মনে জান থাকে। আর যদি আমরা দেখি গ্লাস পানি সহ লবণ, যেমন কপার সালফেট 5 অণু পানি, জিঙ্ক সালফেট 7 অণু পানি, ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু পানি, এগুলো 4 ধরনের বন্ধন আছে। কি কি 4 ধরনের বন্ধন? অযৌগ আছে,
একটা হচ্ছে আয়নিক কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। কি বন্ড? হাইড্রোজেন বন্ড। তাহলে ক্লাস মানে সহ লবণ বা যৌগ থাকলে কয় ধরনের বন্ধন আছে? 4 ধরনের বন্ধন আছে। তাহলে এখানে 4 ধরনের বন্ধন আছে: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন এবং হাইড্রোজেন বন্ধন। তো পারবো না? তাহলে আমি বলছিলাম 2 এর অধিক পরমাণু দ্বারা গঠিত যৌগ থাকলে আমরা বললাম 3 ধরনের বন্ধন। শুধু ব্যতিক্রম হিসেবে মনে রাখবো আমরা, সালফিউরিক অ্যাসিড যদি থাকে এবং ফসফরিক অ্যাসিড যদি থাকে, এই দুইটা যদি থাকে আমরা মনে রাখবো একটু বিশেষ করে 2 ধরনের বন্ধন আছে। সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড থাকলে কয় ধরনের বন্ধন আছে? 2 ধরনের বন্ধন আছে। মনে রাখবো আমরা সমযোজী প্লাস সন্নিবেশ। কি আছে? সমযোজী প্লাস সন্নিবেশ। এটা ব্যতিক্রম হিসেবে মনে রাখবা। আমরা বলছিলাম 2 এর অধিক যদি পরমাণু থাকে 3 ধরনের বন্ধন থাকে: আয়নিক, সমযোজী, সন্নিবেশ। এখানে 2 এর অধিক পরমাণু আছে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, কিন্তু 2 ধরনের আমাদের বন্ধন থাকবে সমযোজী প্লাস সন্নিবেশ। এটা ব্যতিক্রম হিসেবে আমরা মনে রাখবো। আর যদি আমরা দেখি পানির সাথে N দেওয়া আছে এরকম, তাহলে আমরা বুঝবো 2 ধরনের বন্ধন আছে। একটা হচ্ছে সমযোজী প্লাস হাইড্রোজেন বন্ধন, সমযোজী প্লাস হাইড্রোজেন বন্ধন। এটা আসলে কি আর ভুল হবে? আশা করি তোমাদের আর ভুল হবে না। তাহলে আজকে আমরা অনেকগুলো জিনিস আলোচনা করলাম: সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, আমরা আলোচনা করলাম অষ্টক নিয়মের ব্যতিক্রম, বন্ধন কেন হয়, পোলারিটি, পোলার আয়ন, অনেকগুলো বিষয় আলোচনা করলাম। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।